সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। চারজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকের আলোচনায়। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি। এরপর রয়েছেন আবু রুশদ, সম্পাদক, বাংলাদেশ ডিফেন্স জার্নাল। আমার বাঁদিকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। সবশেষ রয়েছেন নূর খান, মানবাধিকার কর্মী। আপনাদের চারজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা শুরু করতে চাই আবু রুশদ আপনাকে দিয়ে। যে দিনটা আমরা পার করলাম সেদিনের সম্ভবত সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে গত এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ 41% বেড়েছে। মানে বিগত দিনে আমরা গত 17 বছর আমরা বলতাম যে টাকা পাচার হচ্ছে, লুটপাট হচ্ছে, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হচ্ছে। তো এখন আসলে হচ্ছে কি বা কারা করছে? এটাও কি বলা যাবে না যে গত বছর যেটা বলা হচ্ছে মানে পাচার হয়েছে, সেটা যে আগের রেজিমের লোকজন যে বিদেশে চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, তারা যে টাকা পাচার করেনি তাও তো বলা যাবে না। আবার এটাও মানতে হবে যে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখেছি, অন্যান্য খাতো এগুলো এসছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত অনেকেও এরকম কিছু পাচারের সাথে জড়িত ছিল, এরকম এসছে। এখন পর্যন্ত এগুলো হয়তো প্রমাণিত হয়নি, এখন তদন্ত করলে প্রমাণিত হবে। এখন বাংলাদেশে বৃহত্তর পরিসরে যদি আমরা বলি, এই টাকা পাচার করা একটা বিশাল সমস্যা। এটার একটা রিপোর্ট আপনাকে দুটো আমি বলি। 2024 সালে প্রকাশিত অর্থনীতি বিষয়ক শ্বেতপত্রে বলা হয়েছিল যে 2009 থেকে 2023 পর্যন্ত, মানে এই সময়টুকুতে, এটা কিন্তু 24 পর্যন্ত না, 23 পর্যন্ত 234 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে, যেটার তৎকালীন বিনিময় হার 28 লাখ কোটি টাকা। আচ্ছা, আর 2026 সালে গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে শুধু বাণিজ্যের আড়ালে ট্রেড মিস ইনভয়েসিং, যেটা সেখানে গত 10 বছরে প্রায় 68.3 বিলিয়ন ডলার, এটা বর্তমানে 8,33,000 কোটিরও বেশি টাকা পাচার হয়েছে। এটা হচ্ছে শুধু পাচার হওয়ার ট্রেডের ব্যাপারে আপনি বলছেন। এখনও কিন্তু যদি আরও ধরা হয় তাহলে এটা আরও বাড়বে। এখন প্রশ্ন করতে পারেন যে এই টাকাগুলো কেন মানুষ বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে, আর এই টাকাগুলো কোথা থেকে আসে? বাংলাদেশ একটা দুর্নীতির হাব, এটা অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন যে মেগা প্রজেক্টগুলো হয়েছে, আপনারা পদ্মা সেতু প্রকল্পের কথাই ধরেন, রূপপুর পারমাণবিক প্রকল্পের কথাই ধরেন, যে কি পরিমাণ টাকা এখানে আপনার বাড়ানো হয়েছে, এগুলোর খরচ বাড়ানো হয়েছে অস্বাভাবিক। এটা পৃথিবীর কোথাও ঘটেনি যে আপনি বলতে পারেন যে এই কলমটার দাম যদি অন্য দেশে হয় 10 টাকা, বাংলাদেশে এটা কেনা হয়েছে 50 টাকা, 100 টাকা দিয়ে। এই ধরনের কথা আসছে না যে বালিশ কাণ্ড, এটা কাণ্ড। এই টাকাগুলো কি যারা করেছে এই দুর্নীতিগুলো, আপনি কি মনে করেন যে তারা এগুলো বাংলাদেশে রাখবে? তাহলে তো তাকে ট্যাক্স, বিভিন্ন চক্রের মধ্যে পড়তে হবে। তারা এখানে সেফ ফিল করে না। তারা মনে করে যে এক সময় তাদের দুর্নীতির কথা ফাঁস হবে। আপনি এক্সকিউজ মি, আপনি দেখেন যে 24-এর আন্দোলনের পরে যারা বিদেশে চলে গেছে, বিভিন্ন দেশে, আমেরিকা বলেন, কানাডা বলেন, এই যে দুবাই, সংযুক্ত আরব আমিরাত, কেউ কেউ হয়তো রাশিয়াতেও গেছে, অন্যান্য জায়গায় গেছে। এসব জায়গায় তারা কিভাবে আছে? তাদের পাচারকৃত টাকা দিয়েই তো আছে। আপনি কি বুঝতে পারেন যে ব্রিটেনে বা আমেরিকায় জীবনযাত্রার ব্যয় কি পরিমাণ, কত টাকা লাগে? বাংলাদেশে যে সংসারটা 2 লাখ টাকা চালান যায়, সেটা আমেরিকাতে চালাতে গেলে লাগবে কত? 10 লাখ টাকা, 12 লাখ টাকা। তো এই টাকাগুলো তারা পাচ্ছে কোথায়? তো আগে পাচার করেছে, তো শুনুন বাংলাদেশ থেকে এটা অ্যাকুমুলেট করে এবং সেটা পাচার করে। এটা কন্টিনিউয়াস হচ্ছে। আপনি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশে আপনার এই দুর্নীতির হ্রাস এবং এই প্রজেক্ট বা বিভিন্ন খাতে যে টাকাগুলো এরকম করে বাড়ানো হয় বিভিন্ন খাত থেকে নিয়ে, এগুলো বন্ধ করতে না পারলে আপনার পাচার হবে। আরেকটা পাচার হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশে আপনি ব্যবসায়ীদেরকে পরিবেশ দিতে পারছেন না ব্যবসা করার। তাকে প্রতি পদে পদে আপনি হেনস্থা করছেন, তাকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছেন। হ্যাঁ, আপনি কতগুলো সস্তা জনপ্রিয় কথাবার্তা বলে ব্যবসায়ীদেরকে এই বিভিন্নভাবে, আপনি ভ্যাট বলেন, আপনি এই যে যত রকমের আছে আইন কানুন, এটা সেটা ট্যাক্সের, এইটা ফাঁক ফোকর দিয়ে যারা বৈধভাবে ব্যবসা করে তাদেরকে আপনি এমন অবস্থা তৈরি করেন, এই যে আন্ডার ইনভয়েসিং তাদেরকে করতে হয়, বা তারা এখানে আস্থা পায় না। আপনি একটা ব্যবসায়ী টাকা বিনিয়োগ করবে তার লাভের জন্য, সে লাভ থেকে আরও বিনিয়োগ করবে আমাদের দেশে, কিন্তু সে আস্থাটা সে হারিয়ে ফেলে। হ্যাঁ, এই জিনিসটা আমাদের একটা বড় সমস্যা। আর আমলাদের মধ্যে যারা দুর্নীতি করে, বিদেশে টাকা পাচার করে, আপনারা কানাডার বেগমপাড়ার কথা শুনেছেন, এটা তো আপনার বলার অপেক্ষা রাখে না। আপনিও জানেন, আমরাও জানি যে তারা কোনোভাবে জনগণের টাকা লুটপাট করেছে, তারপরে ওখানে গিয়ে আরামায়েশে আছে, যেখানে কানাডিয়ানরা ওই জীবনের স্বপ্ন দেখে না। আপনি গেলে দেখবেন তারা সেখানে সেই জীবন যাপন করছে। আমি তো মার্কিন যুক্তরাষ্ট্রে এরকম দেখি, আমি ওখানে থাকি, আমি তো দেখি
যে অনেকেই ফুর্তিতে আসেন, আপনি নিউ ইয়র্কে যান দেখবেন ফুর্তিতে আসেন, ঘুরছে, তাদের কোনো কাজ করা লাগে না, বাড়ি টাড়ি কিনে বসে আছে। এখন এরকম সব জায়গাতেই ঘটছে। তাহলে টাকা পাচার হবে না কেন? কারণ এটা যদি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে 2025 সালে হয়, তো এখানে কিন্তু মনে রাখতে হবে যে ঢালাওভাবে এখানে সেই সময়কার সরকার বা তাদের লোকজন বা এই যে মানে যেসব দল এনসিপি বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এদেরকে কিন্তু একচেটিয়াভাবে দায়ী করলে কিন্তু ভুল হবে জিনিসটা। এটা খেয়াল রাখতে হবে যে ওই সময়টা একটা ভোলাটাইল অবস্থা ছিল। সে সময় ওই লোকগুলাই যে আবার এটা পাচার করেনি, সাইফনিং করেনি। 24 সালে আন্দোলনের পরে আপনারা এটা, আপনি সাংবাদিক, আপনি জানেন যে বহু জায়গায় টাকা তারা লুকিয়ে রেখেছিল, ব্যাংক থেকে ভল্ট থেকে টাকা তুলে নিয়ে গিয়েছিল। সেগুলো কোথায় কোথায় লুকিয়ে রেখেছিল কেউ জানে না। তারপরে আস্তে আস্তে এই টাকাগুলো হয়তো 25 সালে হুন্ডি করে আস্তে আস্তে পাচার করেছে। হ্যাঁ, আর সুইস ব্যাংকের ব্যাপারটা হচ্ছে যে সুইস ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান বা এটা দুনিয়াতে যে সারা দুনিয়ার এই অবৈধ টাকাগুলো সেখানে থাকবেন, তারা জানাতে বাধ্য নয় কাউকে যে কার টাকা আছে। মহোদর মান্না, যেটি রুশ ভাই শেষ যে কথাটি বলছিলেন যে দায়টা আসলে তো আসলে এককভাবে দেওয়া যায় না। হয়তো বিগত দিনে উনি একটা ধারণা করে তিনি বলছিলেন যে বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন, যারা মেগা দুর্নীতি করেছেন, তারাই হয়তো করেছেন। আসলে যারাই করুক না কেন, পাচারটা বন্ধ করা যাচ্ছে না কেন? আমি তো মনে করি যেন রুশ খুবই চমৎকারভাবে বিষয়টা বলেছেন। আর ওর চাইতে বেশি কিছু বলা টেকনিক্যাল বিষয় তো, বিকজ ব্যাংকিংয়ের মধ্যে যে কত ফাঁক ফোকর আছে, হোল ইকোনমিক ওয়ার্ল্ডটার মধ্যে যে কত ধরনের জাগলারি আছে, এগুলো বুঝে বুঝে যদি আপনি একটা একটা করে বলতে পারেন তাহলে হয়। কত বড় মানুষ ছিলেন ডক্টর ইউনূস, উনি বলেছিলেন আমি টাকা আনবো, মুভও করেছিলেন, কথাবার্তা বলেছিলেন, কিচ্ছু করতে পারেন নাই। তো গেল কেন এটা যদি জিজ্ঞেস করেন, তার জবাবটা উনি সবচেয়ে ভালো দিয়েছেন যে এইখানে আপনি টাকা আর্ন করতে পেরেছেন, কিন্তু সেই টাকা বিনিয়োগ করবার কোনো ব্যবস্থা নেই, সেই টাকার সেফটি নাই, এমনকি সেই পার্সনটারও সেফটি নেই। তখন কিন্তু প্রথম কাজই করবেন যে টাকা বাইরে পাঠিয়ে দেবেন। এইটা একটা ধরেন যে বিশেষ পরিস্থিতি বলে না, নর্মাল পরিস্থিতিতে যদি কোনো মানুষ বেশি টাকা কামাই করে সে টাকা বিদেশেই পাঠিয়ে দেয়। মানে আমি বলছি যে একটা সাধারণ অবস্থা চলছে, যখন কোনো বড় গোলযোগ নাই, কোনো বিপদের আশঙ্কা নাই, তখনও যার কাছে টাকা আছে তিনি মনে করেন তার টাকা বাইরে বরঞ্চ সেফ, উনি বাইরে নিয়ে যান। হয়তো তাকে ট্যাক্স বেশি দিতে হয়, হয়তো ওখানে যাওয়া আসা থেকে মানে সময় কাটানো, থাকার জন্য খরচও বেশি, তারপরে কিন্তু সেটা তিনি করেন। তো আপনি টাকা এখানে রাখতে পারবেন তখনই যদি মনে করেন যে যে টাকাটা আপনি আর্ন করেছেন সেই টাকাটা এখানে আপনি রিইনভেস্ট করতে পারবেন এবং আবার আপনি আর্ন করতে পারবেন, আরও বেশি প্রফিট করতে পারবেন। ব্যবসার যে নিয়ম হয়, ব্যবসার কোনো মানি স্ট্যাটিক থাকতে পারে না, ব্যবসার কোনো মানি হয় লস করবে না হলে সামনের দিকে যাবে। মানে অবৈধ টাকা, যেটা দুর্নীতির টাকা, মানে কালো টাকা বুঝি যাকে, সেটাকে কি ইনভেস্ট করার সুযোগ আছে? না, কারো টাকা ইনভেস্ট করার সুযোগ তো আপনি দিচ্ছেনই এই দেশের মধ্যে। জি। কীরকম করে সাদা করবার সুযোগ দিচ্ছেন না, এইবারও তো বাজেটের মধ্যে দিচ্ছেন, পাস হয় নাই কিন্তু দিচ্ছেন আপনি। সেটা আপনি ধরেন যে এই মানে প্রপার্টিতে যা যা ইনভেস্ট করবেন সেগুলো নিয়ে কোনো প্রশ্ন করা হবে না। তো এইভাবে গভর্নমেন্টটা করছে কেন, এবং খুবই ভাববার কথা। কিন্তু আমি মাঝে মাঝে এটা ভাবি, আবার কোনো সময় মনে করি যেগুলো বলাও তো একটা বিপদ, কে যে কীভাবে বোঝে। কারণ যিনি ক্ষমতায় আছেন তিনি এই কাজটা করছেন, যারা তার বাইরে আছে সবাই বিরোধিতা করছে, বাইরে যারা যারা আছে তাদের মধ্যে গিয়ে ক্ষমতায় গিয়ে তিনিও এটা করছেন। তখন যিনি ক্ষমতায় ছিলেন থেকে এটা করেছেন তিনি আবার এগুলোর বিরোধিতা করছেন। তার মানে কালো টাকা সাদা করার প্রক্রিয়াটা তো কন্টিনিউয়াসলি চলছে, কোনোবার বন্ধ ছিল বলেন? তো কেন করলেও গভর্নমেন্টে যারাই যাচ্ছে তারা ফিল করছে যে কালো টাকাগুলো আমাকে আনতে হবে কোনোভাবেই। এবং সেটা এরকম হচ্ছে যে ধরেন আপনি 100 টাকার 100 টাকাই আনতে পারলেন, ভেরি গুড। 100 টাকা পাচ্ছে না, কিছুই পাচ্ছে না, আচ্ছা তাহলে 10-20 টাকা যদি তাকে আমি রেয়াত দেই, অন্য কোনোভাবে তাকে মানে ঘুষ দেই বা কিছু করি, সেইভাবেও যদি আনি তাও তো আমার লাভ। এই কারণে আমার মনে হচ্ছে এই জিনিসটা চলছে এবং এইটা বন্ধ হচ্ছে না। আর এইটা সম্ভবত আরও চলবে যতদিন পর্যন্ত আপনি এই জিনিসগুলোর সিকিউরিটি দিতে পারছেন। এইবার বাজেটে গভর্নমেন্টের একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে যে তারা মনে করছেন বিজনেস পিপলের জন্য যত বেশি সম্ভব সুযোগ তৈরি করবেন। মানে যে আপনার আমলাতন্ত্রের যে লাল ফিতার দৌরাত্ম্য আছে, যে প্রসেসের ব্যাপার আছে, কতগুলো স্টপে যেতে হয়, রেগুলার না করে ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে দিয়ে বিজনেসের পারমিশন দিয়ে দেওয়া যায় কিনা এগুলো বলছেন। আবার টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও তারা অতখানি হয়তো লিনিয়েন্ট হবেন আমি জানি না, যতখানি হয়েছে তার বাইরে ওই সবাই গিয়ে ইয়েতে ইনভেস্ট করে দিল, কী বলে আপনার প্রপার্টিতে ইনভেস্ট করলো, সেইভাবে হয়তো করতে পারে। তো তা থেকে আমার মনে হয় যে এটা হয়, কিন্তু যে পরিমাণ টাকা বাইরে গেছে ওই টাকাটা যদি ফেরত আনবার কথা বলেন তাহলে দিস ইজ এ হিউজ টাস্ক। আমার বোঝা লাগবে ডক্টর ইউনূস পারেননি কেন। এখন
বর্তমানে প্রধানমন্ত্রী বলছেন এই টাকাগুলো ফিরে আনা দরকার আমাদেরকে, এটা ফিরে আনতে হবে আমাদের। ফিরে যদি আনি তাহলে আমরা যে এই এত এত প্রোগ্রামের কথা বললাম, এত এত স্কিমের কথা বললাম, এগুলো সব আমরা ফান্ড করতে পারতাম। আনি, কিন্তু উনি তো কোনো পদ্ধতি এখনও বলেননি, বা পদ্ধতি উনি বলতেও পারবেন না। তার চেয়ে আরেকটা বড় কথা আছে, সুইস ব্যাংকের একটা তো কাহিনী আছে, ওরা বলবেই না। বাকিদেরও যারা যারা আছে, সেটা ইংল্যান্ড বলেন, ইউরোপের কোনো দেশ বলেন বা আমেরিকা বলেন, তারা যদি মনে করে যে হিউজ অ্যামাউন্ট অফ মানি এটা রেখে দেওয়ার সুযোগ আছে, তো আপনাকে দেবে কেন? এই জায়গাটায় আপনাকে ধরতে হবে, এবং সেখানে কোনো ইথিক্যাল স্ট্যান্ডার্ড সেট করার কথা তো আমি এই 2 বছরে কোনো জায়গা থেকে শুনলাম না যে কোনো ওয়ার্ল্ড মানে ইকোনমিক ইন্টিগ্রিটি বা কোনো অর্গানাইজেশন আছে যারা বলবে যে এরকম হলে এই টাকা ফেরত দিতে বাধ্য। আমরা যেমন বন্দি প্রত্যর্পণ চুক্তি বলি, সেরকম আমাদের টাকা ইলিগালি তোমার দেশে এসছে, তুমি ফেরত দাও, এ কথা আমি বলতে পারছি না, কারণ কোনো লিগ্যাল ইনস্ট্রুমেন্ট আপনার হাতে নাই। জি, শামসুজ্জামান দুদু, বিনিয়োগের বিষয়ে কথা হচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক যেই দুরবস্থার কথা আলোচনা বিগত দিনে হচ্ছে, এখন মূল আলোচনা হচ্ছে বিনিয়োগ। তো মানুষ বিনিয়োগের জন্য পরিবেশ এবং সিকিউরিটি এই দুইটা চায়, সেই পরিবেশটা সেই সিকিউরিটিটা আছে বলে কি আপনি মনে করেন কিনা? 100বার আছে। জি, অন্য যে কোনো সময় থেকে এখন পরিস্থিতি ভালো। এই কারণে আমি বলবো, একটা নির্বাচিত সরকার, মানুষ ভোটের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। তার পিছনের দিকে যদি যান, একটা সুদীর্ঘ সময় আন্দোলন, সংগ্রাম, লড়াই, রক্ত, গুম, অনেক ঘটনা আছে। সেই ঘটনার জিসটা বা সমাপ্তি বলবো না, মানে মোটামুটি চোখে পড়ার মতো ঘটনা হচ্ছে একটি নির্বাচিত সরকার। মানুষের ভোটাধিকার ছিল না, সেটা ফিরিয়ে দেওয়া বা সে অর্জনের মধ্য থেকে একটা সরকার সে গঠন করছে। এখন এই সরকারের আসার পর আইন শৃঙ্খলা, আইনের শাসন, মানে একটা লক্ষণীয় পরিবর্তন তো আমরা প্রত্যাশা করব, এবং ওই পরিবর্তন যদি সঠিকভাবে করা যায় তাহলে পরে বিনিয়োগের একটি পরিস্থিতি নিঃসন্দেহে থাকবে। এই যে মান্না ভাই এবং রুশ ভাই যেটা আলোচনা করলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু এই আলোচনাটাও ধরেন যারা এখানে বিনিয়োগকে উৎসাহিত করতে চায় বা এখানে কর্মসংস্থানের ব্যাপারটা নিশ্চিত করতে চায়, এই আলোচনাগুলো গুরুত্ব সহকারে নিতে হবে। যেমন এখানে বিপদটা কি, এখানে টাকা কিন্তু আছে, সাদা বা কালো যাই বলি না কেন, সে যেভাবেই অর্জন করুক না কেন, সেটা সে কিন্তু করছে, কিন্তু সে এখানে এই টাকা রাখা নিরাপদ মনে করছে না। তার কোথায়, সে বাইরে নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যে বাইরে যেগুলো গেছে সেগুলো এখানে আসুক, সেটা তো আমরা পাচ্ছি না। আর এখানে 1 নম্বর 2 নম্বরই কালো সাদা নানান কায়দায়, এটাও কিন্তু একটা যোগ্যতার ব্যাপার। টাকা ইনকাম করাটা, আরে বাবা, অনেকে বলে আমি সৎ, আসলে তার যোগ্যতাই নেই কালো টাকা বা টাকা অর্জন করা। আমার কাছে মনে হয় বাজার যে এর এত টাকা হলো কি করে, কোথা থেকে এটা করলো। আমরা রাজনীতি করি তো, 2 দিনের মধ্যে সে একটা বিশাল বাড়ি বা ভালো একটা গাড়িতে চড়ছে, এত টাকা আসলো কোথা থেকে? তা একটা যোগ্যতার ব্যাপার না আমার কাছে মনে হয়েছে। কারণ সে পুলিশ কিছু বলছে না, তাকে সরকার কিছু বলছে না, আইন তাকে মানে তার জেলে নিয়ে যাওয়ার কথা। সবাই জানে এটা 2 নম্বরই টাকা, কিন্তু সে জেলে যায় না, সে বরঞ্চ পার্লামেন্টে ঢুকে পড়ে, কোনো কোনো ক্ষেত্রে মন্ত্রী হয়ে যায়। মানে ওই যে সচিব, যাকে আমি খারাপ বলছি, তার প্রচুর টাকা আসে বলে সে সচিবগিরি শেষ পর্যন্ত না করে সে রাজনীতিতে ঢুকে যাচ্ছে, এবং সবাই তাকে গ্রহণ করছে। মানে বিষয়টা কি, সারা জীবন আন্দোলন করছে, সারা জীবন সৎভাবে থাকছে, সারা জীবন মানে ছাত্র জীবন তো একেবারে মূল রাজনীতি জীবনে সে একজন ত্যাগী মানে বৈশিষ্ট্যপূর্ণ রাজনৈতিক নেতা, কিন্তু জনগণের কাছে সে যখন যাচ্ছে তার পরিণতি খুব যে ভালো হচ্ছে এমন কোনো কোনো ক্ষেত্রে বলা যায় হয়নি। 2 নম্বর লোকটার হয়ে যাচ্ছে, কারণ টাকা বলবো না, নানান কায়দায় তারা এটা মানে বৈশিষ্ট্যগুলো আমি বলছি। এর থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, তাহলে আদর্শিক
লড়াইটা আপনার থাকতে হবে, জি এছাড়া কোনো বেরিয়ে আসার কোনো পথ নাই। জি আপনার কাছে শুনবো, আমার কথাগুলো আরও শুনবো নিশ্চয়ই বিরতির পরে। নূর খান, আমরা আলোচনা করছিলাম সুইস ব্যাংকে টাকা। সুইস ব্যাংকে 2025 সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ 12,678 কোটি টাকা। 12,678 কোটি টাকা। আলোচনা হচ্ছিল যে তারা তথ্য দিতে রাজি না, যদিও আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছিলাম একটা উদ্যোগ নিয়েছিল এবং সেটা আলোচনা হচ্ছিল যে কারা কারা পাচার করেছে, কি আলোচনা হয়তো এসেছিল। আপনি তো এ বিষয়ে মানে অনেক ভেতর থেকে জানার কথা, কিছুটা জানানো হয়তো, একটু আমাদেরকে একটু জানান আসলে বিষয়টা কি। দেখেন, শুরুতে যে কথাটা বলেছেন আপনি 41% এক বছরের বৃদ্ধি, এবং সেই বছরটাকে যদি আমরা ধরি 2025, তাহলে আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে আয় বলতে কি বোঝায়। একটা হচ্ছে একেবারে পরিষ্কার যে বৈধ পন্থায় যে ইনকাম, সেটাকে ধরেন আয়। আর দ্বিতীয়টিও আয়, কিন্তু সেটা একেবারে অবৈধ, ঘুষ, দুর্নীতি, ওই কমিশন খাওয়া ইত্যাদি ইত্যাদি। এইখানে যে পয়সাটা বাংলাদেশ থেকে যায়, দুই ধরনের পয়সা। একটা হচ্ছে ব্যবসায়িকরা তার এখানে বিনিয়োগের নিরাপত্তা বা পরিবেশ নিয়ে শঙ্কিত থাকার কারণে সে তার ওভার ইনভয়েস বা আন্ডার ইনভয়েস করে টাকা পাচার করে ফেলে এবং সেইখানে একটা সুন্দর জীবনের চিন্তা করে। যেমন একটা জিনিস খেয়াল করেন, এটা উদাহরণ ছোট দেই। আমাদের প্রশাসনের অধিকাংশ লোক যখন জেলা পর্যায়ে নিয়োগ পান, তার ফ্যামিলি কিন্তু আর জেলায় রাখেন না, তারা কিন্তু ঢাকা শহরে থাকেন। কেন? দুটো কারণ। একটা হচ্ছে এখানকার সুযোগ সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি বিষয়। আরেকটা হচ্ছে যে এইখানে নাগরিক সুযোগ সুবিধা যতটা পায় ওখানে সেটা পায় না। ঠিক তেমনি যখন আরও পয়সার মালিক হয়ে যায়, আরও বৈধ অবৈধ পন্থায় ইনকাম হয়, তখন সে চিন্তা করে আরও উন্নত জায়গায় কিভাবে যাওয়া যায়, যার জন্য বেগমপাড়া গড়ে ওঠে, যার জন্য আপনি নিউ ইয়র্কের যে কথাটা বললেন বা পুরা আমেরিকায় আপনি দেখবেন যে অনেকে বাড়িঘর কিনে ওখানে বসবাস করছে, তাদের ওখানে কোনো পরিশ্রম করা লাগে না, কিছু না, ওই ট্যাক্সি ভাড়া দিয়ে আর বাড়ি ভাড়া দিয়ে চলে, বা নানান ওই যে পুঁজি বিনিয়োগ টিনিয়োগ এইসব করে, এবং তাদের টাকাটা কিন্তু এখান থেকে চলে গেছে। আর বিশেষ করে গত বছর যে টাকাটা গেছে 41% যে বৃদ্ধির কথা বলছেন, এইখানে আমাদের একটু জানা দরকার যে ফ্যাসিস্টের যে সমর্থক এবং তার দলের যারা ছিলেন, যারা অবৈধ পন্থায় প্রচুর টাকা কামাই করছেন, এখানে সম্পত্তিও যাদের ছিল, অনেকেই এই সময়কালে কিন্তু 5ই আগস্টের পর সম্পত্তি হস্তান্তর করেছেন নানান পদ্ধতিতে। এবং হস্তান্তরটা কেন করলেন? হস্তান্তর করে তো টাকা এই দেশে রাখার জন্য উনি ওনার ফ্ল্যাট বিক্রি করেন নাই, ওনার জমি বিক্রি করেন নাই, ওনার ইন্ডাস্ট্রি বিক্রি করেন নাই, টাকাটা নিয়ে গেছে। যে কোনো পন্থায় বাংলাদেশ থেকে টাকাটা চলে গেছে। এবং যাওয়ার পরে যেটা খোঁজ খবর পাওয়া যায়, সুইস ব্যাংকটা একটা জায়গা আমরা চিনলাম, এর বাইরে ছোট ছোট যে দ্বীপ রাষ্ট্রগুলি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ টাকা চলে যাচ্ছে, যেটা আমরা আমাদের নজরদারির ভিতরে নেই। মাঝে মাঝে শুনি বাহামা টাহামা এরকম কয়েকটা দেশের নাম। এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আপনি যে পরিমাণটা বললেন 12,678 কোটি টাকা, জি এই গেল বছরের হিসাব, টোটাল 10 বছর, এই যে বিপুল পরিমাণ টাকা চলে যায়। এবং আমরা আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে যে বক্তব্যটা সিলেটে শুনলাম, যে এই উনি যে নতুন নতুন প্রকল্পের কথা বলেছেন, কার্ডের কথা বলেছেন, এই টাকা নিয়ে অনেকে প্রশ্ন করে যে এই এত আয়োজন করছে, এই টাকা আসবে কোথা থেকে। উনি কিন্তু খুব স্পষ্টভাবে বলেছেন যে বিদেশে যে পাচার হয়েছে টাকা, সেটা ফেরত আনা। বাবা, ফেরত আনাও পারি আর না পারি, বিদেশে টাকা আর পাচার হবে না, এই জায়গাটা যদি আমরা স্ট্রিক্ট হতে পারি, তাহলেও কিন্তু প্রচুর টাকা এখানে থাকবে। কারণ ওই টাকা ট্যাক্স আসবে, ওই টাকা বিনিয়োগ হবে, ওই টাকা উৎপাদনে আসবে, সম্ভব। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান, যেমন ধরেন অন্তর্বর্তীকালীন সরকার কিছু কথাবার্তা বলছে, টাকা ফেরত আনার জন্য চেষ্টা করছে, 1-2টা ছোট অ্যামাউন্ট সম্ভবত এনে হচ্ছে। এখন পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ কিন্তু খুব কম। যেমন শোনা যায় বেনজিরের টাকা অমুকের কাছে। আরে ভাই, অমুক তো টাকাটা রেখে দেয় নাই, অমুক তো টাকাটা বেনজিরের পক্ষে পাচার করছে, এইখানে রাখছে হয়তো
50%, আর 50% তো পাচার করে দিছে। তো এই যে বিষয়গুলি, এখন পর্যন্ত আমরা এমন কোনো উদ্যোগ দেখিনি জি। যে যাদের নামে বিভিন্ন সময় অভিযোগ আছে, জি। প্রমাণ পরের বিষয়, ওই অভিযোগগুলি গুরুত্ব দিয়ে তদন্ত হয়েছে এটা দেখিনি, বরং তারা নীতি নির্ধারক পর্যায়ে চলে যাচ্ছে। যে এই যে অভিযুক্ত যারা, তাদের বিষয়ে তদন্ত করাটার সমস্যাটা কোথায়? আর আপনি বলছিলেন যে পাচার হওয়া টাকা ফেরত আনাটা অত সহজ হবে না, প্রক্রিয়াটা একটু বলবেন। আসলে বিদেশে পাচার যেই টাকা যে দেশ থেকেই হোক না কেন, ধরেন আমেরিকায় বা ইউরোপে বা যে কোনো দেশে, অনেকেও তো জানেন না যে বাংলাদেশ থেকে যারা পালিয়ে গেছেন তাদের অনেকের টাকা কিন্তু বেলারুস, রাশিয়ার মতো দেশেও গিয়েছে, সেখানেও আছে কিন্তু টাকা। তো সুতরাং এইসব দেশ থেকে, যে কোনো দেশ থেকে আপনার টাকা ফেরত আনা অনেক কঠিন ব্যাপার। মানে এই দেশের সরকারকে মানে কন্টিনিউয়াস লেগে থাকতে হয়, সংশ্লিষ্ট বিভাগকে লেগে থাকতে হয়, প্রমাণ করতে হয় যে টাকাগুলো গেছে। আমি পৃথিবীতে অন্যতম একটা বড় ঘটনা, টাকা পাচারের পরে আবার ফেরত গিয়ে মানে পেয়েছিল, তার একটা উদাহরণ দিই। নাইজেরিয়ার সামরিক শাসক ছিলেন সানি আবাচা, জেনারেল সানি আবাচা। উনি 1998 সালে মারা যান। তো উনি ব্যাপক টাকা আপনার আমেরিকাতে পাচার করেছিলেন। তো আমেরিকান গভর্নমেন্ট তখন কিছু বলেনি, তার কারণ হয়তো ধরতে সময় লেগেছে, তদন্ত হয়েছে। তারপরে নাইজেরিয়ান সরকার যখন এটা নিয়ে কথা বলা শুরু করেছে, গণতান্ত্রিক সরকারগুলো, নির্বাচিত সরকারগুলো, আপনি 1998 সালে মাইন্ডিট উনি মারা গিয়েছেন। তারপরে প্রথম কিস্তির টাকাটা মার্কিন যুক্তরাষ্ট্র ফেরত দেয় 2020 সালে, $311 মিলিয়ন ফেরত দেয়। আচ্ছা, এরপরের কিস্তি $23 মিলিয়ন ফেরত দেয় 2022 সালে। তারপরে 2022 সালে আরও $20.6 মিলিয়ন ফেরত দেয়। তার মানে 98 থেকে 2020 মানে কত, 22 বছর। তো 22 বছর লেগেছে, তাও একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার নাইজেরিয়াতে আসার পরে ধারাবাহিকভাবে ক্রমাগতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দেন দরবার মানে করেছে এবং তারা তথ্য প্রমাণ দিয়েছে। এর আবার একটা ফাঁক আছে, কিছু অংশ আমেরিকা রেখে দেয়, মানে তাদের কি একটা আইনের মধ্যে রেখে দেয়। এখন আপনি বাংলাদেশেরও এরকম পাচারকৃত কিছু টাকা, কিছু সম্পদ কিন্তু ব্রিটেনে এবং অন্য কিছু জায়গায় জব্দ হওয়ার আমরা কথা শুনেছি, পত্রিকায় দেখেছি। কিন্তু এগুলোকে প্রমাণ করা, ফিরিয়ে আনার দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকারের বেশি। আমাদের গভর্নমেন্টের সংশ্লিষ্ট মানে সংস্থাগুলো বা প্রতিষ্ঠানকে এটা প্রমাণ করতে হবে যে টাকাগুলো এই লোক পাচার করেছে, এভাবে এভাবে করেছে, এবং এগুলো নিয়ে আসতে হবে। যেমন আপনারা দেখেছেন যে কি 200 না 250 করে বাড়ি কেনে বিদেশে আপনি, কোনো লোক, তাদের কিছু বাড়ি আবার জব্দও করা হয়। তো একটা লোকের কয়টা বাড়ি দরকার সেই প্রসঙ্গে যাচ্ছি না, এটা টাকাগুলো তো গিয়েছে আর কি। এখন এত কিছু প্রমাণ থাকার পরে আমরা বসে যদি থাকি, আমরা যদি কোনো আন্ডারহ্যান্ড ডিলিংয়ে কেউ যায় বা কোনো কিছু যায় কোনো রাজনৈতিক কারণে, ব্যক্তিগত সুবিধা লাভের কারণে, তাহলে তো বলার কিছু থাকবে না। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন যে এই যে টাকাগুলা মানে যে চলে গেল, এই টাকাগুলা যারা পাচার করেছে তারা কি আবার কোনো কিছুর মধ্যে আসছে কিনা। আপনি একটা উঠতি পুঁজির দেশ বাংলাদেশ, তাই না? এটার আপনার জিডিপি কত, $500 বিলিয়ন মতো, মানে মালয়েশিয়ার কাছাকাছি আর কি। তা আমাদের জিডিপি বাড়ছে, ঠিক আছে, কিন্তু এরকম একটা দেশে কি আপনি মানে বললেই সব কিছু করতে পারবেন? পারবেন তো না। আপনি চীনের দিকে তাকান। চীন যখন পুঁজির দুয়ার উন্মুক্ত করে দিয়েছিল দেং শিয়াওপিংয়ের সময়, তখন চীনের একটা মানুষের কাছে কি 1 টাকা পুঁজি ছিল? 1 টাকা পুঁজি ছিল না। তাহলে এখন যে এত বিলিয়নিয়ার চীনে, শত শত বিলিয়নিয়ার কোথা থেকে আসলো? মিলিয়নিয়ার কোথা থেকে আসলো? পুঁজিটা কোথা থেকে আসলো? দেং শিয়াওপিংয়ের সেই উক্তি, বিড়ালটি কালো কি সাদা সেটা বড় বিষয় নয়, ইঁদুর মারতে পারে কিনা সেটা বড় বিষয়। আর ভিয়েতনামের কথাও ধরেন, ভিয়েতনাম একটা সমাজতান্ত্রিক দেশ, এরও 1 টাকা পুঁজি ছিল না, কোনো লোকের পুঁজি ছিল না। আজকে ভিয়েতনামে বিলিয়নিয়ার কত, ভিয়েতনামে পুঁজির বিকাশ হচ্ছে কিভাবে। তার মানে এরকম জায়গায় কিছু কিছু পুঁজির বিকাশের জন্য কিছু কিছু ঘটনা ঘটে, সেটা হয়তো অ্যাকসেপ্টেড। কিন্তু দৃষ্টিকটু লাগে তখনই যখন দেখা যায় যে নির্দিষ্ট একদম মানে টু দি পয়েন্ট প্রেসাইজ আপনি যাদেরকে নিয়ে আলোচনা হয়েছে, মানে একদম দেখা গেছে যে আপনার তথ্য প্রমাণ সহ মানে আপনার প্রতিবেদন সহ অনুসন্ধানী সাংবাদিকতাও প্রমাণ পাওয়া গেছে যে এরা এত এত দুর্নীতি করেছে, এত এত পাচার করেছে, এবং এভাবে ব্যাংক ধ্বংস করেছে, ব্যাংক লুটপাট করেছে। তারপরে আর তাকে তখন যদি আপনি কোনো সিস্টেমের মধ্যে ঢুকাতে চান, বা তারা যদি তাদের আবার আগের জায়গায় ফেরত আসার কৌশল করে, তাহলে তার থেকে তো নির্লজ্জতার কিছু হতে পারে না। আর যারা সুযোগ দেয় তাদেরকে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। তার কারণ 24-এর গণ আন্দোলন আমাদের দেশের মানুষের, শুধু তরুণদের নয়, দেশের মানুষের, জনমানুষের একটা বড় পরিবর্তন এনে দিয়ে গেছে। সেই পরিবর্তনটা কিন্তু মানে সব জায়গায় বসেও আপনারা বুঝতে পারবেন না। হাটে ঘাটে মানুষের সাথে, সাধারণ মানুষের সাথে কথা বললে বুঝতে পারবেন যে তারা এই ধরনের কোনো জিনিস কিন্তু পছন্দ করে না। দুদুভাই তো বিএনপির নেতা, উনি বসে আছেন, উনি যদিও এখনো সরকারের অংশ নন,
মানে এখন পর্যন্ত হননি। তো এখন এ ধরনের কিছু যে কথাগুলো শোনা যাচ্ছে, আমি আশা করি যে বিএনপি এ পর্যন্ত তো আপনারা দেখেছেন যে এই যে এস আলমের ফেরত আসার কথা শোনা গেল, তারপরে আরও কত কিছুই অনেকের ব্যাপারে শোনা গেল, এখন কার্যকরভাবে ঘটেছে কয়টা দেখার বিষয় হচ্ছে সেটা। আপনি সোশ্যাল মিডিয়াতে বলছেন যে ওকে তো ব্যাংক ফেরত দেওয়া হচ্ছে, ওকে এটা ফেরত দেওয়া হচ্ছে, কার্যকরভাবে কি দিয়েছে? এস আলমের বিরুদ্ধে তদন্ত শুরু হয়নি, কিছু তো হয়েছে, আরও হচ্ছে। এবং আমাদের দেশের কিছু বড় বড় কর্পোরেট মানে হাউসের ব্যাপারেও কথাবার্তা হচ্ছে। এখন আপনি যদি এই কর্পোরেট হাউসগুলোকে একবারে বসিয়ে দেন, তাহলে আবার কর্মসংস্থানের আপনার কর পাওয়ার আবার বড় একটা ব্যাপারও আছে। এটা বাংলাদেশের মতো দেশকে দেখতে আপনি যত কিছুই বলেন না কেন, কারণ এর মধ্যে ব্যালেন্স করে যেটা ওই যে ভাই বলছিলেন যে বাংলাদেশ থেকে আসলে পুঁজি পাচারটা বন্ধ করতে হবে। আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে আপনি জানেন যে $1 অনলাইন ট্রান্সফার করা যায় না। এত কঠিন আইন এই 21 শতকে পৃথিবীর কোথায় আছে? আপনি আমাদের দেশের ক্রেডিট কার্ড দিয়ে $300 বেশি অনলাইনে ট্রানজ্যাকশন করা যায় না, বিমানের টিকিট কাটা যায় না। এটা কি ধরনের আইন? এটা মানুষ আপনার অন্য আপনি একটা ব্যবসায়ী যে ব্যবসা করে, যাকে ধরেন খুব মানে র্যান্ডমলি বিদেশে সফর করতে হয়, যাতায়াত করতে হয়, তার তো তাহলে ক্রেডিট কার্ড লাগবে, তার ওই মানে এইটা লাগবে, মানে পথটা লাগবে যে সে কীভাবে সমাধানগুলো করবে। তো সে তো ওভাবে পাচার করে বাইরে থেকে ক্রেডিট কার্ড নিবে, তার টাকা রাখবে সুইস ব্যাংকে, তা নাহলে সে ব্যবসা করবে কীভাবে? তো এ ধরনের মানে সেই প্রাগৈতিহাসিক আইনগুলো আপনি বাংলাদেশে রেখেছেন কেন? আপনি এখান থেকে ধরেন একটা ফ্যামিলি মাইগ্রেট করে অন্য দেশে চলে যাচ্ছে, পৃথিবীব্যাপী মাইগ্রেশন হয়, এটা আপনি যদি বলেন যে এটা অনৈতিক, আপনি বলতে পারবেন না। বাংলাদেশেও যে এই যে আমরা বিভিন্ন রকমের মানুষ দেখি, এরাকে মাইগ্রেট করে আসেন, উনি ফর্সা আমি কালো, তার মানে কি এক একজন এক এক জাতির থেকে এসছে। তো এখন এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায়। এখন আমাদের দেশ থেকে যখন একটা ফ্যামিলি মাইগ্রেট করে যায় বৈধভাবে, কিন্তু সে টাকা নিয়ে যেতে পারে না। আপনি এক বছরে মাত্র $12,000 বিদেশে নিয়ে যাওয়া যায়। আপনি এখন যদি ক্রেডিট কার্ডে এন্ডোর্স করেন, আপনি ক্রেডিট কার্ডই, আপনি ক্যাশ নিতে পারবেন না। এরকম বহু ধরনের ঘটনা আছে। এত রেস্ট্রিকশন দিলে ব্যবসায়ীরা কিভাবে চলবে আমাকে বলেন? তো এই জন্য হয় কি, আপনি যে সুইস ব্যাংকে, আমিও যদি ব্যবসা করতাম, আমিও এরকম দেশের বাইরে একটা অ্যাকাউন্ট রাখতাম। তার কারণ আমাকে যখন তখন বিমানের টিকিট কাটতে হবে, আমাকে হোটেল বুকিং দিতে হবে। আজকে একটা হোটেল বুকিং দেওয়া এগোডাতে বা আপনার booking.com-এ মারাত্মক কঠিন একটা বাংলাদেশি মানে ক্রেডিট কার্ড দিয়ে। এত কষ্ট করে তো কেউ এক দেশে পুঁজি রাখবে না রে ভাই। আপনি যতই বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন না কেন, আপনাকে সচলতা তো আপনি দিচ্ছেন না ব্যবসায়ীদেরকে। আপনি যারা বৈধভাবে ব্যবসা করছে তাকে আপনি ট্রেড লাইসেন্স চাপিয়ে দিচ্ছেন, সেটা বাড়াচ্ছেন, আপনি বিদ্যুৎ বিল বাড়াচ্ছেন, তার কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন, ভ্যাট নিচ্ছেন, সবই নিচ্ছেন। তার অফিসের সামনেই ফুটপাতে সব হকার বসে ব্যবসা করছে, আপনি $1 ট্যাক্স নিচ্ছেন না, তারা উল্টো রিচার্জ লাইট জ্বালিয়ে ব্যবসা করছে। আপনি এই ধরনের কাজ করলে আপনাকে এখানে পুঁজির বিকাশ হবে না। পুঁজির বিকাশ না হলে টাকা বাইরে চলে যাবেই। হ্যাঁ, আপনি ভালো জীবনের কথা বাদ দেন, কেউ এখানে ব্যবসা করবে, সেই বাংলাদেশের নাগরিক, সে এখানে ব্যবসা করবে কোন ইয়েতে? আপনি ঢাকা থেকে গাজীপুর যেতে কতক্ষণ লাগে আমাকে বলেন? যে পরিমাণ নৈরাজ্য, বিশৃঙ্খলা, আপনি অবকাঠামোগত কোনো কিছু আমরা উন্নত করতে পারিনি। উল্টো পথ দিয়ে ব্যাটারি রিক্সা চলছে লাখ লাখ। আপনি সেখানে কিভাবে আশা করেন পুঁজি ঠেকাবেন? পুঁজি তো যাবেই এখান থেকে। জি, মোহাম্মদ রহমান না, আবুল ভাই যে কথাটি বলছিলেন সেটার সামাপ সম্ভবত এমন যে এখানে বিনিয়োগের পরিবেশ নাই কিংবা নিরাপত্তা নাই, এই কারণে পাচার হয়ে যায়। আসলে কি বিষয়টা এমন, নাকি পাচার যারা করে তারা অবৈধ টাকাকে হালাল করার জন্য এই বিষয়টা করে? না, যারা পাচার করে তারা কোনো মহৎ কাজ করে না, অন্যায় কাজ করে। এই অন্যায় কাজ ঠেকানো দরকার, নিশ্চয়ই তার কোনো পথ আছে। কিন্তু উনি যে কথাগুলো বলেছেন সেগুলো তো হচ্ছে রিয়েলিটি। যে সমস্যাগুলোর কথা বলছে সেই সমস্যাগুলো আমরা সবাই জানি যে এটা এরকমই হচ্ছে। তো এখন আপনার একটাই পথ হতে পারে যে এই সমস্যাগুলোর সমাধান করেন, মেক বিজনেস কমফোর্টেবল, মেক বিজনেস ইজি। আমি আবার বলছি, এইবারে অর্থমন্ত্রী তার যে বক্তৃতা করেছেন এবং বাজেট যেরকম করে দিয়েছেন, এই অ্যাটিচিউডটা কিন্তু বলেছেন, খুব স্পষ্ট করে বলেছেন, কিন্তু এটা স্পেল আউট করেন ডিটেলস কীরকম করে করতে পারবেন। ফলে হয়েছে কি, ধরেন আমি এক ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম, এমনিতে বললেন না বাজেট হয়েছে, যেটাই হয়েছে, একটা ভালো ব্যবসায়ীদের দিকে একটু নজর টজর দিয়েছে, কিন্তু ভাই এগুলো বলে লাভ কি, গ্যাসই তো নেই। এখন ধরেন অনেকগুলো কথা বলা হলো, কিন্তু আপনার গ্যাসই নেই, আপনার কোনো পাওয়ার নেই। এটা যদি হয় তাহলে তো কেউ ইনভেস্ট করতে আসবে না। তারপরে রেট টেপিজমের ব্যাপারটা আছে, ঘুষের ব্যাপার আছে, সেগুলো সব কিছুই ব্যবসায়ীদেরকে নিরুৎসাহিত করছে। এবং তার সাথে সাথে যেটা আছে তা হচ্ছে যে মানে এইখান থেকে টাকা পাচার হওয়ার পথ তো আছে, না হলে উনি যেরকম করে বললেন না, একটা টাকা তো অবৈধভাবে পাঠাবার কোনো আমাদের সিস্টেম নেই। যাচ্ছে কীভাবে? ওই যাওয়ার পথ আমি জানি, আপনিও জানেন, কিন্তু বন্ধ করছি না।
এটা কিন্তু আমি খুব স্ট্রিক্টলি বলবো, এটা বন্ধ করছি না। হ্যাঁ, বলতে পারেন যে হুন্ডি যে হচ্ছে এটা বন্ধ করবেন কেমনে, হুন্ডি বন্ধ করা তো খুবই কঠিন। হ্যাঁ, কিন্তু তারপরেও যদি গভর্নমেন্টের সেরকম করে ধরেন এটাকে কী সাবজেক্ট হিসেবে বলবো, মানে অ্যাকাউন্টেবিলিটি অফ দি বিজনেস পিপল বা পিপল অ্যাজ এ হোল থাকতো। আমরা তো টিন চালু করেছি, তার মানে হচ্ছে যে আপনার ইনকাম এবং এটার এক্সপেন্ডিচারের লিস্ট গভর্নমেন্টের কাছে আছে, তার ভিত্তিতে উনি ট্যাক্স ইত্যাদি নির্ধারণ করছেন। তাহলে বিজনেস যিনি করছেন তাকে এবং অন্য মানুষকেও উনি লায়াবল করতে পারেন যে, সরি আমার একটু অসুখ হচ্ছে, মানে লায়াবল করতে পারেন যে আপনি টাকাটা এরকম করে ব্যবহার করতে পারছেন না, করা উচিত নয়, আপনি সেটার জবাব দিয়ে আমাকে করেন। সেই সিস্টেমটাও তো নাই। মানে এরকম আছে, এই যে ধরেন দুই একজনের নাম বলা যাবে, নাম বলবো না, যাদের সম্পর্কে পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি হয়েছে, কিন্তু গভর্নমেন্টের পলিসি হয়েছে ইভেন এই গভর্নমেন্ট আসবার পরেও তাদেরকে ফ্যাসিলিটেট করা। ব্যাংকগুলোতে দেখেন কীরকম অবস্থা হয়েছে, একেবারে নৈরাজ্যের মতো, এগুলোর কোনো আনসার গভর্নমেন্ট দিতে পারছে না। তো ওই পরিস্থিতিতে আমি মনে করি যে গভর্নমেন্টের একটু ডিপলি এটা ভাবা উচিত। এটা খালি বক্তৃতার বিষয় নয়, বরঞ্চ সত্যি সত্যি কী পথে কী পথে পাচারটা হচ্ছে সেই পথগুলো বন্ধ করবার জন্য আমার কী ইকোনমিক লজ, বিজনেস লজ তৈরি করা দরকার। গভর্নমেন্ট যদি সেই পথে যাওয়ার চেষ্টা করে তাহলে হতে পারে। জি, শামসুজ্জামান দুদু, রুশ ভাই বলছিলেন যে সরকারের অংশ না, কিন্তু নিশ্চয়ই আপনি বিএনপির একজন সিনিয়র নেতা এবং দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন। এই বিষয়গুলো তো বর্তমান সরকারের জন্য নিশ্চয়ই চ্যালেঞ্জও, যে এই বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা এবং ব্যাংকিং খাতে যে নৈরাজ্যের কথা মান্নাভাইও বলছিলেন, এইগুলো বন্ধ করা না গেলে সরকারের যে এই কমিটমেন্টগুলো সেগুলো তো বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে নাকি? না না, অবশ্যই আপনাকে সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য একটা পরিবেশ সেটা প্রতিষ্ঠা না করতে পারলে ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সেক্টর কোনো জায়গায় আপনার কিছু করার নাই। যেমন এই এখনই রোস্ত ভাই, মান্না ভাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা এখানে উত্থাপন করলেন, সেগুলো তো একটা বাদ দেওয়ার মতো না, এড়িয়ে যাওয়ার মতো না। আপনাকে একের মুখোমুখি এই পরিস্থিতির হতেই হবে। অথচ আমরা এটা জানছি, দেখছি, বুঝছি, কিছু করছি না। বর্তমান সরকার যদিও খুব অল্প সময় এসছে, এবং আমরা যেমন প্রত্যাশা করি, মানে রাজনৈতিক দলের ভিতর থেকে দেশবাসীও প্রত্যাশা করে এই জিনিসগুলো মীমাংসা হবে। যেমন আমরা জানি কিন্তু যে পাচারকারী কারা, জানি না তা না, কিন্তু এইগুলো ওপেন সিক্রেট। বিভিন্ন পত্রপত্রিকায় আসে, বিভিন্ন মহলে আলোচনা হয়। এরা অতীতে যারা সরকারে ছিল, কার কার সঙ্গে এদের সম্পর্ক ছিল, এখন সেই সরকার নাই। এখন আবার যে সরকার বা যারা ক্ষমতা আছে তাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে কিনা, এগুলো যদি গোপন ব্যাপার না, কিন্তু ফিসফিসের কানের ব্যাপার না, এটা সবাই জানে, সবাই দেখছে, সবাই বলছেও বটে। তো এই জন্য আমি কিছুক্ষণ আগে বললাম না, এরা খুব শক্তিশালী, ক্ষমতাধারী, খুব মেধাবী, মানে এই পাচারকারীরা। তো কার সঙ্গে কখন কিভাবে চলতে হবে, কিভাবে সম্পর্ক রাখতে হবে, আমাদের থেকে আরও বেশি ভালো বোঝে। সেই জন্যে এখন যে অবস্থা এসে দাঁড়িয়েছে, যেমন আপনি, এটা সত্য, আমাদের অনেক ছেলে মেয়ে বিদেশে পড়ে, মানে সে সামন্তবানরা পড়ে বা স্কলারশিপ নিয়ে অনেকে স্কলারশিপ নিয়ে আসে, কিন্তু যারা সাধারণত নিজ উদ্যোগে গিয়ে পড়াশোনা করে তাদের একটা বড় মানে আর্থিক ব্যাপারটা, মানে ব্যাংকের মাধ্যমে যদি আপনি করতে চান সেটা সুযোগ কতটুকু আছে এখানে আলোচনার মধ্যে কিন্তু একটু দেখলেই বুঝবেন যে কত টাকা ম্যাক্সিমাম বছরে কত টাকা এই দেশ থেকে অফিসিয়ালি নেওয়া যায়। কিন্তু তার বড় সেকশনটাই দেখবেন অফিসিয়ালি যেটা প্রয়োজন সেটা যাচ্ছে আজকে, মানে এই গত বছর থেকে যাচ্ছে বা আগের বছর থেকে, এমন না, দীর্ঘদিন ধরে যাচ্ছে। কিন্তু আমরা সবাই জানি যাদের ক্ষমতা আছে তাদের ছেলেমেয়েরাও বিদেশে পড়ছে, সত্যিকারে বলতে 2 নম্বর পথেই যাচ্ছে। এখন যদি এই কথাটা আমি বলি, যারা এটা করছে তারা হয়তো কিছুটা অসন্তুষ্ট হবে,
তো এটার পাশ কাটানোর কোনো পথ নেই। যেটা আপনি লিগালাইজড করতেন, লিগালাইজড মানে আপনি একটা মানে বিদেশে এই যে ব্যবসায়িক বিষয় নিয়ে, এটা আমরা জানি যে এই টাকাগুলো যদি অফিসিয়ালি যেত, সরকারও এই কর হিসাবে বা বিভিন্ন ট্যাক্স হিসাবে এগুলো পেতে, কিন্তু একটা সেকশন মানে সরকারও দেন, এবং তারাও এই জিনিসগুলো যে তারা নিয়ে গেছে ওখানে ইনভেস্ট করছে বা ওরা এখান থেকে নিয়ে এসে এখানে ইনভেস্ট করছে, এগুলো ক্লিয়ার থাকতো, পরিষ্কার থাকতো, তাই না? কিন্তু আমি 2 নম্বরই করার পরিস্থিতিটা যারা যেভাবে আছে, এটা আমরা বাধ্য করছি তাকে। জি, এই যে ইউনিভার্সিটি ছেলে মেয়েদেরগুলো আমরা টাকা পাঠাচ্ছি, তারা ওখানে এই দেশ থেকে তো পাঠাচ্ছে, খারাপ উদ্দেশ্যে পাঠাচ্ছে এমন না, কিন্তু পথটা তো ভিন্ন, সেটারও সংখ্যা কম না আমার বিবেচনা, আমি যতটুকু মানে জানি। তো এটা আপনারাও জানেন। সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু বিষয় আছে অপ্রিয়, কিন্তু সেটাকে যদি লিগালাইজড করতে হয় সবাইকে মিলে, এখন এই যে বাজেট অনেক কথায় আলোচনা হচ্ছে না, এই বিষয়গুলো আসা উচিত আমার মনে। আমি সরকারি দল করি এমন না, এর আগে আমরা বিরোধী দল করতাম, তখন আমরা এটা বিরোধিতা করছি, কিন্তু এর মুখোমুখি তো জাতি দাঁড়াইছে, আমরাও দাঁড়াইছি। সেই জন্য এই জিনিসগুলো পরিষ্কার হওয়ার দরকার, না হলে পরে আমাদের জন্যে, দেশের জন্যে ভালো কিছু হবে না। জানি বুঝি, তারপরে 2 নম্বরই করার মানে চেষ্টা করছে। আর অর্থনৈতিক ব্যাপারে স্বচ্ছতা যদি না থাকে, ব্যবসাবাসী বিদেশিরাও এখানে এসে করবে কিনা, তারা মানে আছে না, এটাও ভেবে দেখার বিষয়। এই যে বিদেশে গিয়ে যে টাকাগুলো ধরেন আমেরিকায়, ওই যে বেগম পাড়ার কথা উনি উল্লেখ করলেন, এগুলো কিন্তু কোনোটা মিথ্যা না। এমনকি ওই যে ইয়েতে ব্রিটেনে, লন্ডনে একজনেরই কয়েকশো ফ্ল্যাট, ও টাকা তো ওখান থেকে তারা বানায় না, এখান থেকে নিয়ে গেছে। এবং ব্যাংকগুলোর অবস্থা কী পরিণতি তারা করছে যখন তারা ছিল, এটা তো আমরা জানি। এখন সেই ব্যাংকগুলোর সব টাকা তো জনগণের টাকা, তাই না? তো অতীতে হয়েছে বলে এখন আবার সেই মানে এটা বলাও তো বিপদ যে কার সঙ্গে কার কী সম্পর্ক, ওরা ঠিক লোক চিনে ফেলে এবং সেই জায়গায় যার যার দরকার তার ঘাড়ের উপর সাওয়ার হয়ে যায়, এবং অনেকে ম্যাক্সিমামই ফেলতে পারে না, ঘাড়ে করে নিয়েই চলে। এগুলো আমরা দেখছি। তো এর থেকে যদি না বেরিয়ে আসা যায়, দেশের অবস্থাও ভালো হবে না, আমাদের অবস্থাও ভালো হবে না। জি, এবার স্পষ্ট করেই নূর খান বলছিলেন, শামসুজ্জামান দুদু। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সরকার কি তাহলে এই পাচারের সুযোগ তৈরি করছে কিনা? দেখেন, একটা জিনিস দুদুভাই যেটা বলতেছিলেন আমি আর একটু স্পষ্ট করি। একটা খাত ধরেন, স্টুডেন্ট ফাইল, যেটা একটা ছেলে বা মেয়ে বিদেশ পড়তে গেলে এখানে ওপেন করে যায়, আপনি অবাক হয়ে যাবেন যে সেই ব্যাংকিং চ্যানেলে এখন আর টাকা পাঠানো যায় না। মানে আমি বন্ধ হয়ে গেছে যতটুকু জানি, কারণ আমার নিজের মেয়ের ব্যাপারে খুলেছিলাম, যায় না। এই যে বঞ্চিত করা হচ্ছে, টাকা যাওয়া কি বন্ধ থাকছে? তার প্রয়োজনে তো সে টাকা পাচ্ছে, এবং নানান পন্থায় পাচ্ছে। প্রয়োজন হলে সে ওখানে যারা বাংলাদেশি চাকরি করছে তার কাছ থেকে নিচ্ছে, এখানে তার ফ্যামিলি টাকা পেয়ে যাচ্ছে। তার মানে এক ধরনের আপনার ওইটা কি বলবো, অবৈধ Ecosystem. পন্থায় এটা কিন্তু চলে যাচ্ছে। মাঝখান দিয়ে সরকার এটা হিসাবেও রাখতে পারলো না, এবং এখান থেকে যে ট্যাক্স বা কোনো রকম সার্ভিস চার্জ সেটাও আদায় করতে পারলো না। এটা একটা। 2 নম্বর হচ্ছে, গত সরকারের সময় একটা ব্যবস্থা করেছিল, আপনারা খেয়াল করে দেখেন, যে কৃষিতে বিদেশে বিনিয়োগ, এটা যদি মনে থাকে আপনাদের, জি, কৃষিতে বিনিয়োগের জন্য এখান থেকে প্রচুর টাকা গিয়েছে আফ্রিকার কয়েকটা দেশে, জি, এবং আমেরিকা এবং অন্যান্য দেশেও বিনিয়োগের নামে কিন্তু অনেক টাকা গেছে। তারপর নাগরিকত্বের নামে কিন্তু ওই যে বাড়ি কেনা এই নামে গেছে। কিন্তু 10 টাকা যদি যেয়ে থাকে সরকারি চ্যানেলে, মানে বৈধ পন্থায়, 90 টাকা গেছে হচ্ছে অবৈধ পন্থায়। এবং যার জন্য দেখেন পানামা পেপারসে নাম আসলো, কোনো অগ্রগতি নাই। পানামা পেপারস তো একটা বড় লিস্ট দিয়েছিল, এবং সেইটার সেখানে সব দলের রাজনীতিবিদের নাম ছিল, অনেকেরই নাম ছিল, শুধু রাজনীতিবিদ না, ব্যবসায়ী, আইনজীবী, বহুত মানুষের নাম ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক এগোলো না। বরং কেউ কেউ বলতে চাইলেন যে আমরা ওই দেশে ব্যবসা করার জন্য মাত্র $300 দিয়ে একটা খুলছিলাম, এই জন্য আমার নাম চলে আসছে। এরকম নানান ব্যাখ্যা কিন্তু ওই সময় আমরা শুনেছি।
কিন্তু সরকারের তরফ থেকে এই ব্যাপারে কোনো খোঁজখবর মানে গুরুত্ব দিয়ে নিয়েছে এটা মনে করার কোনো কারণ নাই, কারণ তাদের সাথে সম্পর্কিত লোকজনই এই বিষয়গুলির সাথে যুক্ত ছিল। আসেন, এখন প্রশ্ন হচ্ছে এই জায়গা থেকে আমরা ফিরবো কী করে। সবচেয়ে যে জরুরি ব্যাপার সেটা হচ্ছে, মান্না ভাইও বললেন, দুদু ভাইও বললেন, আমার ভাইও বললেন, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাপনায় একটা শৃঙ্খলা ফিরিয়ে আনা, যেটা একেবারে নেই। আপনি দেখেন চিন্তা করে, ওই যে কথাটা ভাই বললেন, ছোট্ট একটা উদাহরণ দিলেন যে এইখানে আপনি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন, আপনি ট্যাক্স দিচ্ছেন, আপনি গ্যাস বিল দিচ্ছেন, বিদ্যুৎ বিল দিচ্ছেন, আর আপনার নিচে ফুটপাতের উপর আরেকটা দোকান দিচ্ছে, তার এগুলি কিছুই লাগছে না, সে আরও বেশি প্রফিট করে যাচ্ছে। এই যে অব্যবস্থাপনা, এই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে। সরে আসার জন্য উদ্যোগ এবং একটা প্ল্যান থাকতে হবে। সেই প্ল্যানটা কিন্তু আমরা এখন পর্যন্ত, আমাদের দুর্ভাগ্য আমাদের জাতির, যে আমরা অনেক কিছুই করি বলি, কিন্তু সেইটা বাস্তবায়নের জন্য যে একটা কর্মসূচি দরকার, সেটা জনগণের সামনে কখনোই উন্মুক্ত করা হয় না, ডিটেল করা হয় না, শুধু বলে, কিন্তু আমরা বুঝতে পারি না যে কোথায় জবাবদিহিতা, কোথায় কিভাবে হবে। আপনি জবাবদিহিতার কথা বলেন, স্বচ্ছতার কথা বলেন, এটা কিভাবে একটা শৃঙ্খলায় ফেরতের জন্য জবাবদিহিতার জায়গাগুলি আপনি ঠিক করবেন, কিভাবে আপনি ট্রান্সপারেন্ট করবেন, এই বিষয়গুলি কিন্তু স্পষ্ট না। ফলে দেখেন, বিনিয়োগের ক্ষেত্রে নিরাপত্তার যদি বিষয়টা বলি, আমরা বলতে পারি যে হ্যাঁ, এই মুহূর্তে আগের চেয়ে তুলনামূলক আমরা নিরাপত্তা বোধ করতেছি, ধরেন বললাম, কিন্তু এইটা কি স্থায়ী কোনো আমাদেরকে আস্থার জায়গায় নিচ্ছে? 4 মাস তো হয়ে গেল এই সরকারের, মানে স্থায়ী কোনো রূপ নিচ্ছে আমাদের মনে যে আমরা আস্থা পাচ্ছি না। তারপর ধরেন পরিবেশটা কিভাবে এনশিওর করবেন? আপনি তো গ্যাসই দিতে পারতেছেন, আপনি তো ব্যাংক থেকে টাকাও ঠিক মতো দিতে পারছেন না, আপনি ব্যাংক লুট করতেছেন, আবার সেই ব্যাংককে বাঁচানোর জন্য টাকা দিচ্ছেন, জনগণের টাকা তাদেরকে। আপনি কি দৃশ্যমান কোন রকম বিচারের আয়োজন করতে পেরেছেন এখন পর্যন্ত? বরং টানা হেসরা আমরা দেখছি। আমাদের কাছে কখনো মনে হচ্ছে এই গোষ্ঠীটাকে অবৈধ সুযোগ সুবিধা যারা তৎকালীন সরকারের আমল নিয়েছে সেটাকে বহাল রাখতে চাচ্ছেন। নানান রকম সন্দেহ আমাদের ভিতর কিন্তু দানা বাঁধতেছে। এইটা কিন্তু আমাদের আস্থার জায়গা ঘাটতি এনে দেবে। তো সেই জন্য যে জিনিসটা খুব জরুরি দরকার, যে একটা শৃঙ্খলা ফেরানোর জন্য একটা পরিকল্পনা দরকার, এবং সেটা জাতীয় ক্ষেত্রে পরিকল্পনাটা অর্থনৈতিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, জবাবদিহিতা ফিরিয়ে আনার জন্য, ট্রান্সপারেন্ট করার জন্য একটা জাতীয় ভিত্তিক কর্মসূচি বা প্ল্যান এটা করতে হবে। এবং এইটা করার জন্য সবার সাথে আলোচনা করে, আমরা যেন এটা না মনে করি যে আমি বক্তৃতা দিয়েছি সুতরাং আমি এটা করব, এটা করার দরকার নাই। আপনাকে ওই জায়গাটা সবার সাথে একটু আলোচনা করেন। 2 নাম্বার হচ্ছে, আমাদের মনে যেন কোনো প্রশ্ন না থাকে যে আপনারা যাদেরকে নেতা হিসাবে মানে বানাচ্ছেন, যাদেরকে পার্লামেন্টে নিয়ে আসছেন, কারণ এখন পর্যন্ত তো জনগণের ভোট ঠিকই জনগণ দেয়, কিন্তু সেই ভোটের জন্য প্রভাবশালী দলগুলোকে আসলে সিলেক্ট করতে হয় কাকে এমপি বানাবো। ওইখানে মানে বড় রাজনৈতিক দলের সুবিধাটা হচ্ছে তারা যাকে দিবে সেই জিতে আসবে, মার্কা। তো ফলে হচ্ছে কি, ওই মার্কায় লুটেরা যাচ্ছে না সৎ মানুষ যাচ্ছে, এটা তো ভাই বিবেচনা করার সুযোগ আমি জনগণ আমার থাকছে না। কারণ আমি তো ফ্যাসিস্ট ঠেকাইতে একজনকে ভোট দিচ্ছি, এখন আরেকদিন বলবো আমি অমুক পক্ষের লোক হিসাবে ভোট দিচ্ছি, আমি তো আমার স্বাধীন বিবেচনার জায়গাটা, পরিবেশটা পাচ্ছি না। এই জন্য ত্যাগী নেতাদেরকে আসলে নিয়ে আসেন ভাই, ত্যাগী নেতা কর্মী যারা আছে তাদেরকে নীতি নির্ধারক পর্যায়ে আনেন। এইখানে না আনলে যে সর্বনাশটা হবে, আওয়ামী লীগ যে সর্বনাশের ধারায় চলেছিল, হয়তো আপনাকে ওইভাবে এখন সমালোচনা কেউ করবে না, কিন্তু এইভাবে চললে ওই সমালোচনার পথও কিন্তু উন্মুক্ত হয়ে যাবে। জি আবুল রুশদ, আমরা একেবারে ভিন্ন একটি প্রসঙ্গে যেতে চাই। প্রধানমন্ত্রীর বিদেশ সফর গণমাধ্যমে আসছে, যদি অফিসিয়ালি এখনও এটা বলা হচ্ছে না, মালয়েশিয়া যাওয়া, চীনে যাওয়া। তো এই বিষয়টা প্রথম কোন দেশে যাবে, কিভাবে হবে, এটার মধ্যে অনেক কূটনীতি জড়িত। ভারত, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র সব মিলিয়ে একটা কিন্তু কূটনীতি, আপনি জানেন, এবং দীর্ঘদিন এই বিষয়ে রিপোর্টিং আপনি করেছেন। তো
তো প্রধানমন্ত্রীর সফর, প্রথম সফর দেশ হিসেবে কোনটি এবং সামগ্রিক বিষয়টা তার কেমন হবে এটা প্রথমে জানতে চাই। আচ্ছা, এটা আমার কথা হচ্ছে, বাংলাদেশ কি একটি স্বাধীন দেশ না? ঠিক তো? নাকি আমরা স্বাধীন করিনি? যে মান্না ভাইরা তো যুদ্ধ করেছেন, তাহলে এটাকে এখানে ভারত কি বলবে না বলবে আমাকে শুনতে হবে কেন? আমেরিকা কি বললো না বললো আমাকে মাথায় নিতে হবে কেন? যদিও আমেরিকা একটা বিশ্ব শক্তি। এখন হচ্ছে যে বাংলাদেশে কি আপনারা গত 4 মাসে, আমি এই সরকারের অনেক সমালোচনা আপনি করতে পারেন, আইন শৃঙ্খলা থেকে শুরু করে ভাই যেটা বলছিলেন, কিন্তু একটা বিষয়ে কি আপনি কি একমত হতে পারবেন না যে খুব দ্রুত স্বতন্ত্র পররাষ্ট্রনীতির দিকে সরকার গিয়েছে? এটা তো গিয়েছে, সেটা তো কারো ভ্রুকুটিকে পাত্তা দেয়নি। আপনার এই তুরস্কের সাথে আপনার সামরিক বিষয়ে আদান প্রদানের বিষয় হয়েছে, এখানে সামরিক সরঞ্জাম কেনার বিষয়গুলো এসছে। পাকিস্তান থেকে আপনার তাদের জঙ্গি বিমানের সিমুলেটর আনা হয়েছে। চীনের সাথে কথা চলছে বিভিন্ন সরঞ্জাম। তারপরে এই যে আপনার আনোয়ারায় যে আপনার ইটা ছিল যে আপনার শিল্প পার্ক, সেটার বিষয়ে মানে খালাস হয়েছে। তিস্তা প্রজেক্টের ব্যাপারে কথা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি নিরাপত্তা চুক্তি হয়েছে। তাহলে আপনার কূটনীতি তো মোটামুটি ঠিকভাবে চলছে, এটা তো মানতে হবে। এই দিকটাতে সরকারকে ক্রেডিট দিতে হবে, অন্যদিকে না দিলেও এই দিকটায় দিতে হবে। এখন জেনারেল জিয়াউর রহমান কিন্তু আপনার যখন আসলেন বা 75-এর পট পরিবর্তনের পর, চীন কিন্তু বাংলাদেশকে 15ই আগস্ট 1975 পর্যন্ত স্বীকৃতি দেয়নি, তারপরে দিয়েছে। আর 4 অক্টোবর 1975 সালে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন বাংলাদেশের সাথে। জাতিসংঘে 1972 সালে বাংলাদেশ যাতে জাতিসংঘের সদস্যপদ না পায় সেজন্য চীন একবার ভেটো দিয়েছিল। তো সেই চীন পরে যখন সম্পর্ক পুনঃস্থাপন করে, জেনারেল জিয়াউর রহমান 1977 সালের আপনার চীন সফর করেন প্রথম। সেই সফরের মাধ্যমে কিন্তু বিশেষ একটা দুয়ার খুলে যায় বাংলাদেশের জন্য। কৌশলগত একটা বিষয় ছিল বড়, সামরিক বিষয় ছিল একটা বড় বিষয়, আরেকটা ছিল বাণিজ্য। চীনের সাথে যে আমাদের সম্পর্কের সূচনাটা কিন্তু তখন থেকে। এরপরে প্রেসিডেন্ট জিয়া আবারও 1980 সালে দ্বিতীয়বারের মতো চীন সফর করেন, তখন আরও কয়েকটা চুক্তি হয় এবং আমরা লক্ষ্য করি যে ব্যাপক সামরিক সরঞ্জাম বাংলাদেশ চীন থেকে সহজে পায়। একই রকমভাবে আপনার উনি 1977 সালের এপ্রিলে সম্ভবত মালয়েশিয়া সফর করেছিলেন। তারপরে তখন মালয়েশিয়ার সাথে আপনার কয়েকটা চুক্তি হয়েছিল। একটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন এগ্রিমেন্ট একটা হয়েছিল, আরেকটা হয়েছিল এয়ার সার্ভিসেস এগ্রিমেন্ট। এরকম দুটা চুক্তি, দু ধরনের কথা এসছে। হ্যাঁ, উনি গিয়েছিলেন 11 এপ্রিল 1979 সালে। এর মাধ্যমে কিন্তু আস্তে আস্তে মালয়েশিয়ার সাথে আমাদের এই যে শ্রম বাজারগুলো খুলতে থাকে। তারপরে বেগম খালেদা জিয়ার সময় 1992 সালে প্রথম ব্যাপক হারে এই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর চুক্তিটা হয়। তারপরে কিন্তু এত শ্রমিক ওখানে গিয়েছে। তাহলে এখন আপনি যদি ওই জিনিসগুলোকে লক্ষ্য করেন, তাহলে উনি যদি মালয়েশিয়া যায় বা চীনে যায়, এটা কি খুব একটা মানে এটা নিয়ে কিছু শোরগোল তোলার এমন কোনো ব্যাপার আছে? আগের সরকারের একটা জিনিস দেখা যেত যে তারা প্রথমে ভারতে চায়, ওনারা পালিয়ে যাওয়ার পরেও সবসময় ভারতে চান। বিএনপি বা অন্যান্য দল কিন্তু কখনো পালিয়ে যায়নি, বাংলাদেশেই থেকেছে, জেল জুলুম খেটেছে। 2-1 হয়তো বিদেশে অ্যাসাইলাম সিক করেছে, আমাদেরও দেখেছি সাংবাদিককেও, তারেক সাহেবও বিদেশে গিয়ে থাকতে বাধ্য হয়েছেন, কিন্তু সেটা তো উনি পালিয়ে যাননি। আচ্ছা, দুদু ভাইরা এই দেশে থেকেই রাজনীতি করেছেন, পুলিশের লাঠির বাড়ি খেয়েছেন, জেল খেটেছেন, মান্না ভাইয়ের মতো একজন সম্মানিত ব্যক্তিও জেল খেটেছেন, কিন্তু ওনারা তো পালিয়ে যান। তো এখন বিএনপি তো আর পালিয়ে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে না বা যায়ও নাই কখনো। তো এখানে গেলে এটা কথা হবে কেন? মালয়েশিয়ার সাথে আমাদের অনেক বড় ধরনের জিনিস আছে, বিশেষ করে এই যে শ্রম বাজার। তারপরে মালয়েশিয়া থেকে আমরা পাম অয়েল মানে আপনার এইগুলো আনি। মালয়েশিয়া একটা ভ্রাতৃপ্রতি মুসলিম দেশ, প্রভাবশালী মুসলিম দেশ। আপনারা জানেন কিনা, মালয়েশিয়া এখন আপনার সেমিকন্ডাক্টর এবং চিপ তৈরিতে, মার্কিন চিপ এবং সেমিকন্ডাক্টর তাদের সাইবার জাহাজে তৈরি করছে। মালয়েশিয়াতে গত বছর শুধু বিনিয়োগ হয়েছে 118 বিলিয়ন মার্কিন ডলার। সুতরাং মালয়েশিয়ার সাথে আপনার ট্রেড, এই যে আপনি বিভিন্ন জিনিস যদি বাংলাদেশেও তৈরি করতে যান, এই চিপ, সেমিকন্ডাক্টর, এই সমস্ত জিনিস আপনাকে মালয়েশিয়ার উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। পৃথিবীর এখন সব দেশগুলো কিন্তু ওখান থেকে নিচ্ছে। আর গ্রেড 1 চিপ তৈরি করছে শুধু তাইওয়ান, জাপান অ্যান্ড সাউথ কোরিয়াতে। সেগুলো হচ্ছে ওদের পেন্টাগনের মানে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান বা মহাকাশ এই সমস্ত যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো মালয়েশিয়ার সাথে সম্পর্ক লাগবে। যেমন যদি চীনে যাওয়ার ব্যাপারটা আমাদের কাছে কত বড় গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কৌশলগত বিষয়। বাংলাদেশের নিরাপত্তা ছত্রছায়া দরকার। আপনারা পুশিন লক্ষ্য করছেন না? আপনারা কি ভারতীয় দায়িত্বশীল রাজনীতিবিদরা, আমি কোনো মাঠের লোকজনের কথা বলছি না, দায়িত্বশীল রাজনীতিবিদরা, তাদের সাবেক সেনা কর্মকর্তারা, তাদের সাংবাদিকরা হুমকি দিচ্ছে রংপুরের এলাকা দখল করে নেবে। এটা কিন্তু মানে আমি বলছি না,
এটা আপনারা ওদের পেপারেই দেখতে পাবেন। তো এগুলো তো আমাদেরকে কগনিজেন্সে নিতে হবে, আমার দেশকে নিরাপত্তার ছত্রছায়া দিতে হবে। আমি নিরাপত্তার ছত্রছায়া পাবো কোথা থেকে? কিছু না কিছু তো করতে হবে আমার দেশকে, আমার দেশটা ছোট, আমরা নিজেরা তো একলা পারবো না। তো উনি চীনে গেলে এই জিনিসগুলো নিয়ে হয়তো আলাপ করবেন, হয়তো কিছু সমরাস্ত্র ব্যাপার আসতে পারে, বিশেষ করে এই যে পুঁজি বিনিয়োগ বা ওই যে ওনাদের যে শিল্প অঞ্চলটা গঠিত হচ্ছে, তিস্তার ব্যাপার, টেকনিক্যাল সাপোর্টের ব্যাপার আছে, এগুলো অনেক বিষয় আসবে। এখন আগেও আপনি দেখেছেন যে আওয়ামী লীগ আমলেও কিন্তু চীন বাংলাদেশ থেকে পুরো নিজেদেরকে গুটিয়ে নেয়নি, তারা পদ্মা সেতু বলেন অন্যান্য প্রকল্পে সহায়তা করেছে, কিন্তু সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। এখন সেইগুলো হয়তো এখন এগুলো কমবে বা এই ধরনের জিনিসগুলো হবে না বলে আমরা আশা করি। তবে এই দুইটা দেশের জায়গা, আর আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র আপনি কেউ মানুক আর না মানুক এখনও পৃথিবীর 1 নম্বর পরাশক্তি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে এখনও কেউ ডলারের আপনার প্রতিস্থাপন করতে পারেনি, বলেছে ইউএনএ করবে, এখন পর্যন্ত পারেনি, ব্রিক্স এখনও পারেনি। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আপনাকে রাখতেই হবে। আপনি যদি না রাখেন তাহলে আমাদের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আমাদের সবচেয়ে বেশি গার্মেন্টস তারা নেয়। আমাদের দৃষ্টি থাকবে আমাদের স্বার্থর ব্যাপারটা। এখন সেই স্বার্থটা যদি সিকিউরিটি কোঅপারেশনের দিকেও যায়, আমাদের অসুবিধা তো নেই। আমরা এই যে জেনারেল জিয়ার সময় আমি আগেও এখানে আপনার বলেছিলাম যে আমরা যথেষ্ট আপনার অস্ত্রপাতি, হেলিকপ্টার, আমরা ওয়্যারলেস সেট রাডার আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এনেছি। এখন জনাব তারেক রহমান বা এই সরকার যদি এইসব দিক খেয়াল করেন, এটা দৃষ্টিকটু হবে কেন বা এটা নিয়ে এত দুশ্চিন্তার কি? এটা আমাদের ভালো খবর আমাদের, যে আমরা সঠিক পথে যাচ্ছি, আমাদের কূটনীতি ঠিক পথে যাচ্ছে। হ্যাঁ, এরপরে ভারতেও যাবেন উনি, ভারতের সাথেও আমাদের সম্পর্ক দরকার, সমান সমান সম্পর্ক দরকার, সেটাও এভাবে কূটনৈতিকভাবে দেখা হবে, সেখানে অনেক কিছুই হয়তো আলোচনা হবে। তা আসলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা যাই করি না কেন, কূটনৈতিক খাতে আমাদের এই অবস্থানটা ধরে রাখতে হবে, এবং এটা ধরে রাখতে গেলে আপনাকে যে যত কথা বলুক আমাদের বড় রাষ্ট্রের আনুকূল্য লাগবে। আপনি যে স্বাধীনভাবে চলবেন এভাবে, এটার জন্য কিন্তু আবার একটা ছায়া লাগে। পাকিস্তানের যেমন আপনার চীনের ছায়া লাগে, আবার দেখেন ওদের আমেরিকার ছায়া লাগে, সৌদি আরবের ছায়াও লাগে, আবার সৌদি আরব পাকিস্তানের ছায়াও লাগে। তুরস্কর মতো একটা দেশ, সেও আবার পাকিস্তানের সাথে সহযোগিতার সাথে যেতে হয় তাকে, সে কিন্তু একটা ন্যাটোভুক্ত দেশ। আপনার ব্রিটেনের মতো একটা পরাশক্তি, তাকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ছত্র ছায়া লাগে, ন্যাটোর ছত্র ছায়া লাগে। এইগুলো বাংলাদেশের মানুষ একটা সস্তা কথাবার্তা বলে, ওই যে দেশ বিক্রি তত্ত্ব, এই ধরনের কথাবার্তা বলে নিজেদের দেশের ক্ষতি হয়। হ্যাঁ, আমি আবারও বলি যে আমরা তো কোনো দেশের সাথে শত্রুতা আসলে চাই না, কিন্তু ওই যে একটা কথা ছিল না যে কারোর সাথে শত্রুতা নয়, সকলের সাথে বন্ধুত্ব, এগুলো হচ্ছে পুরনো হয়ে গেছে। এগুলো আর এখনকার 21 শতকে বর্তমান স্ট্র্যাটেজিক যে অবস্থা এই অঞ্চল বা পৃথিবীর এখানে অচল। তাহলে তো আমার ইসরায়েলের সাথেও বন্ধুত্ব করতে হবে, তাহলে আমাকে আগ্রাসী শক্তির সাথেও বন্ধুত্ব করতে হবে, সকলের সাথেই করতে হবে, স্বৈরাচারের সাথেও করতে হবে। এখন কি হওয়া উচিত মোটোটা? এখন আমাদের মোটো হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ এত ত্যাগ স্বীকার করেছে কেন? গণতন্ত্রের জন্য, স্বাধীন মত প্রকাশের জন্য, পুঁজির বাজার বিকাশের জন্য। আপনি পুঁজির বিরুদ্ধে কথা বলবেন, তার মানে আপনি স্বৈরাচারের পক্ষে কথা বলছেন। আপনি বদ্ধ ইকোনমির পক্ষে কথা এই যুগে 21 শতকে বলতে পারেন না। আপনি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলতে পারেন না। আপনি একটা স্বৈরশাসন উত্তর কোরিয়ার কিম জং জনকে সমর্থন করতে পারেন না। আপনাকে দেখতে হবে যে কোন দেশগুলোতে গণতন্ত্র আছে। হ্যাঁ, ভারতে গণতন্ত্র আছে, কিন্তু তারা কি আচরণ করছে, সেগুলো কি গণতান্ত্রিক কিনা, সেটাও আমাদের দেখতে হবে। মাহমুদুর রহমান মান্না, প্রধানমন্ত্রী সফরের বিষয়ে কথা বলছিলাম, প্রসঙ্গক্রমে বাংলাদেশের কূটনীতির বিষয়টা আলোচনায় এসেছে। আপনি অভিজ্ঞ রাজনীতিবিদ, স্বৈরাচার পতনের পরে এখন গণতান্ত্রিক সরকারের কাছে আসলে কূটনীতিটা কেমন হওয়া উচিত? ধরেন এই মুহূর্তে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় একটা আন্তর্জাতিক প্রশ্ন যদি বলেন, সেটা পুশিন। যদি এরকম হতো যে প্রধানমন্ত্রী প্রথম ভারতে যাচ্ছেন পুশিন ডিসকাস করতে, আমি এটা চোখ বন্ধ করে সাপোর্ট দিতাম। কিন্তু ভারত পুশিন আলোচনাই করবে না। তাদের যে ফ্ল্যাগ বৈঠক হয়েছে সেখানে তারা এজেন্ডাই নিতে চায়নি, পরে আবার বিভিন্ন কারণে কথাবার্তা বলেছে। তো সেই প্রেক্ষিতে আমি বলবো, যেটা জনাব রুশ বললেন, আমি তার বক্তব্যের সাথে প্রায় সব জায়গায় একমত, শুধু একটা উনি যে স্লোগানটা বিরোধিতা করেছেন সেটার উপর একটু এক্সপ্লেনেশন দরকার আছে। মানে উনি শেষে বললেন না সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটা চলবে না এখন, এটার আমার একটা এক্সপ্লেনেশন দেওয়ার দরকার আছে মনে করছি। তাছাড়া অন্যদিকে যদি বলেন আমি কোথায় যাব, কখন যাব, কেন যাব, আমার এজেন্ডা কি, আমি তো ডিসাইড করব। ডেফিনেটলি মালয়েশিয়ার সাথে আমার একটা বড় এজেন্ডা আছে, এবং সেটা হচ্ছে ম্যান পাওয়ার। তো সেটা এখন পর্যন্ত আউটস্ট্যান্ডিং কিছু কিছু জায়গাতে জটিলতা আছে, এবং কিছু কিছু জায়গাতে মানে এখানকার সিন্ডিকেট এবং মালয়েশিয়ান সিন্ডিকেট কখনো কম্বাইন করে, কখনো কখনো মালয়েশিয়ান সিন্ডিকেট ইনফ্লুয়েন্স করে আপনার এখানকার ব্যবসাটাকে নষ্ট করে দিচ্ছে, বা আপনি যা বেনিফিট পেতে পারতেন সেটাকে
আত্মসাৎ করে ফেলছে। তো সেই পরিস্থিতিতে আমি মনে করি সব কিছু বিবেচনায় রেখে মালয়েশিয়া যদি ফার্স্ট চয়েস হয় সেটাও হতে পারে। আর চীনের সাথে তো আমাদের হাজারটা জিনিস আছে। যদিও ধরেন আমি মানি যে এখন পর্যন্ত আমেরিকাই হলো বিশ্বের 1 নম্বর পরাশক্তি, কিন্তু তারপরেও অনেকেই এরকম বলেন টু গেট ইজি ইনভেস্টমেন্ট চায়না ইজ দ্য ফার্স্ট চয়েস, অনেকে বলেন। আমি জানি না এটা কেন। আফ্রিকার দেশগুলো বেশি করে আপনার চায়নার ইনভেস্টমেন্ট নিয়েছে। চায়না বহু জায়গাতে ইনভেস্ট করেছে, বিশেষ করে পাকিস্তান ধরে, পাকিস্তানের তো ইকোনমির বিরাট অংশ চায়নাই বিল্ড করে দিয়েছে। এবং যদি দেখেন তাহলে পাকিস্তানের ফরেন পলিসি, তাদের ডিপ্লোমেসি কত চমৎকার, যেটা উনিও ইঙ্গিত করেছেন বা বলেছেনই। আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে, সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক আছে, চীনের সাথে ভালো সম্পর্ক আছে। এবং সেই কারণে ইন্ডিয়া পাকিস্তানকে হিসাব করে চলে, কিন্তু ইন্ডিয়া বাংলাদেশকে হিসাব করছে না। যেসব ল্যাঙ্গুয়েজে আমাদের পশ্চিমবঙ্গের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, যেসব ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলছেন, মানে এগুলো কোনো ভদ্রলোক তো এরকম করে কথাবার্তা বলে না, সেটা বলেছেন। সেটার জন্য উনি তার দেশে তিরস্কৃত হচ্ছেন না, সমালোচনার ঝড় বইছে না, বরঞ্চ আমাদের উপর চাপটা বাড়ছে। তাই সব কিছু মিলে আমি বলবো যে মানে একটা স্লোগান অবশ্য বর্তমান সরকার দিচ্ছে, সবার আগে বাংলাদেশ। মানে এরকম হয় কি জানেন, পলিটিক্যাল পার্টিগুলো বা কোনো সরকারি যখন থাকে তখন তারা যে স্লোগান দেয়, তারা টোটালিটিতে চিন্তা করে এটা স্লোগান দেয়, তাতে অপোজ করে কিছু থাকে না। সবার আগে বাংলাদেশ যদি বলেন, ডেফিনেটলি সত্যি তো। আমি বাংলাদেশকে ফার্স্ট প্রেফারেন্স রাখছি, টপ প্রায়োরিটিতে রাখছি। সেই হিসেবে আমি আমার ইন্টারেস্ট দেখব কোনটাতে, সেটাতে সার্ভ হয় প্রপারলি, তার পক্ষে যাব। সেই হিসেবে বাংলাদেশ সরকারই ডিসাইড করবে কোথায় আগে যাওয়া দরকার। ইন্ডিয়ার ডিসকমফোর্ট আছে, ইন্ডিয়ার ডিসকমফোর্ট থাকাটা খুবই স্বাভাবিক, এই কারণে যে ইন্ডিয়ার তো দেখেন চতুর্দিকে কোনো বন্ধু নেই তারা বাংলাদেশের উপরে নির্ভর করেছিল, এবং তারা তো ওপেনলি বলে বাংলাদেশকে তারা হারাতে পারে না, ইনফ্যাক্ট পারে না। কিন্তু পারে না যদি বোঝে, তাহলে সেই সম্পর্কের ভিত্তিতেই বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা রাখতে হবে। সেই কাজ তো তারা করছে না। অতএব আমি মনে করি ডিপ্লোম্যাটিক্যালি বাংলাদেশ এখন যেটা করছে এই মুহূর্তে, যদিও এটা আমি মনে করি বিগিনিংটা ইউনূস সাহেবের সময়, মানে প্রথম ইউনূস সাহেবের সরকারি একদম সরাসরি ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পেরেছে আমি মনে করি। আরও অনেক সমালোচনা করেন, কিন্তু তারপরে বর্তমান সরকার যেটা করছে সেটা আমি দেখছি যে পুশিনের ব্যাপারে তারা কোনো রকম কম্প্রোমাইজ করছে না, বরঞ্চ পারলে বিজেপির সাথে আনসার, তার সাথে পাবলিক, মানে এলাকাবাসীকে একসাথে করে রেজিস্ট্যান্স করছে। রিস্ক আছে কিছুটা, কারণ এটা এবার এলাকায় ভিত্তি করে সংঘর্ষটা চট করে বেঁধে গেলে ওটা আবার সামলাবেন। কারণ যে কোনো পরিস্থিতি হোক কেন আমরা ভারতের সাথে একটা যুদ্ধ তো চাই না, সেই যুদ্ধ আমাদেরকে কোনো কিছু দেবে না, ক্ষতিগ্রস্ত হতে পারি আমরা। তারপরেও যতখানি সহ্য করা যায় তার মধ্যে গিয়ে এই রেজিস্ট্যান্সটার দরকার ছিল, এটাও তারা খুব নাইসলি দিচ্ছে। আমি মনে করি যে ইন্টারন্যাশনাল পলিটিক্সের এই মুভে বর্তমান সরকার এখন পর্যন্ত একটা ব্যালেন্স রাখার চেষ্টা করছে। মানে মাঝে কিন্তু ধরেন 2-2.5 মাস আগে খুব প্রচার হয়েছিল যে এই সরকার তো ভারতের কাছে সারেন্ডার করে আসছে। ওই লন্ডন চুক্তি হয়েছিল, আমেরিকার সাথে চুক্তি হয়েছিল, ওইসব চুক্তির মধ্যে দিয়েই তো এই সরকারটা ক্ষমতায় আসতে পেরেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভারত যা বলছে তাই এই সরকার যে করছে সেরকম না। সেই দিক থেকে আমি মনে করি যে এই গভর্নমেন্টের ডিপ্লোমেসি, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি মোটামুটিভাবে ভালোই আছে। তবে এইটা খালি আবেগের ভিত্তিতে করলে চলবে না, আর এটার মধ্যে একটু খেয়াল রাখতে হবে সবার সাথে বন্ধুত্ব খারাপ কোনো কিছু নয়, কারোর সাথে শত্রুতা নয় সেটাও খারাপ কিছু নয়। ভারতের সাথে আমার কি শত্রুতা করতে হবে এমন তো কথা নেই, আমার তো প্রতিবেশী বদলাবার সুযোগ নেই। ভারতের সাথে সম্পর্কটা যদি ভালো হয়, আমি ভালো থাকতে পারি, ভালো চলতে পারি, অতএব ভালো করবার জন্য আবার আমার যদি ডিপ্লোমেসি এমন হয় যে পাকিস্তানকে দিয়ে আমি ব্যালেন্স করতে পারি, কথার কথা বললাম আমি। একইভাবে চীনও যদি আমার পক্ষে থাকে, যদি সবাই বোঝেন যে আমার কোনো বিপদ আপদ যদি হয় তাহলে আমি একদম একা না, আমার বন্ধুরা পাশে আছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধটা দেখেন শেষ পর্যন্ত কী দাঁড়ালো। ইসরায়েলকে অস্বীকার করে আমেরিকা চুক্তি করতে যাচ্ছে শুক্রবারে। কেন করছে? ওদের নিজেদের দেশের অভ্যন্তরীণ বিষয়টা ছিল, আমরাও ওদের দেশের অভ্যন্তরীণ বিষয়টার দিকেও খেয়াল রাখি, কারণ ইন্ডিয়ান সমস্ত পিপলই তো খারাপ নয়, ওই জায়গাতে আপনার রেজিস্ট্যান্সটা লাগবে। আপনার এইটা খেয়াল রাখতে হবে, আমি আমার মতোই চলবো, কারণ ডিক্টেশনে চলবো না, আমি আমার মতো করেই অগ্রসর হবো। তার জন্য যেখানে যেরকম করে ব্যালেন্স করা দরকার, সেই জন্য যদি মনে করি আগে মালয়েশিয়া যাব,
যদি মনে করি তারপরে চীন যাব, তারপরে ইন্ডিয়া যাব, যদি মনে করি তাহলে ইন্ডিয়া আগে যাব। কিন্তু এই মুহূর্তে মানে এইবার ডাক্তার জাহেদের সাথে যে ব্যবহারটা করা হলো সেটা সহ যদি আমি বলি তাহলে ইন্ডিয়া আমাদের সঙ্গে রাফ বিহেভ করছে। এটা তাদেরকে সরি বলা উচিত, তাদেরকে এটা স্বীকার করা উচিত এবং তারপরে এই ভিজিটটা প্ল্যান করা উচিত। জি, শামসুজ্জামান দুদু, ব্যালেন্স কূটনীতির বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইব। না, মোটামুটি রুশদ ভাই এবং মান্না ভাই তো বিস্তারিতভাবে কিন্তু ইতিমধ্যে এসছে। তবে আমার কাছে মনে হয়েছে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না, এই নীতিটা ঠিক আছে। আমি কার সঙ্গে চলবো, কূটনীতিতে আনুষ্ঠানিক বলার অনেক সময় প্রয়োজন নাই। মানে যেটা কট্টরপন্থী দেশ সেটার কথা আলাদা। আমরা গণতান্ত্রিক দেশ, তো আমাদের সামর্থ্য, আমাদের অবস্থা, আমাদের প্রেক্ষিত, প্রয়োজনীয়তা, এর উপর ভিত্তি করে আমাদের কূটনীতি মানে নির্ধারিত হবে। যেমন ধরেন এই চীনে, আমি অতি সম্প্রতি একবার এই চীন ঘুরে এসেছি। আমি একটা নির্দ্বিধায় বলি, কেউ যদি মালয়েশিয়ার মধ্যে দিয়ে চীনের পরে মালয়েশিয়া, তাহলে আমি বলবো চীনের সঙ্গে আগে সম্পর্ক নির্ধারণের। আমি এই জন্যে বলবো 47-এর আগে পরে তারা স্বাধীন হয়েছে, আর আমরা দ্বিতীয় স্বাধীনতা 71-এর কথাও যদি ধরি, কিন্তু 47ই আমাদের, মানে স্বাধীনতা তো 47-এর। আমাদের এই অঞ্চলের মানুষের লড়াই সংগ্রাম 56% তো বাঙালি মুসলমান ছিল, আর বাকিটা তো ওয়েস্ট পাকিস্তান। সেই জন্য পাকিস্তান তৈরি কারিগর ছিল এই জনপদের মানুষ। কেন এটা আমি সামনে নিয়ে আনছি? আমরা যেটা নির্ধারণ করব, মানে এই জনপদের, সেটি এখন সামনের দিকে কূটনীতি হিসেবে চিহ্নিত হবে। সেই ক্ষেত্রে চীন বা মালয়েশিয়ার যেটা ব্যাখ্যা এখানে আসছে, এটা গুরুত্বপূর্ণ। আমাদের একটা বড় সংখ্যক রেমিটেন্স বিভিন্নভাবে এই দিক থেকে আসছে, মিডল ইস্টেও আসছে। সেই জন্য সফরের ক্ষেত্রে উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত রাজনৈতিক। আমাদের বর্তমান দেশের প্রেক্ষাপটে এটা খুবই জরুরি সেই জিনিসগুলো ভাবা। এই যে মান্না ভাই যেটা বললেন, একেবারে টাটকা ঘটনা, এরকম অবস্থায় তো আমরা নাই। যে দিল্লিতে মানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গিয়ে এরকম লজ্জাজনক পরিস্থিতি তারা সৃষ্টি করবে, আমি তো মনে করি যে এটা কট্টর হিন্দুত্ববাদী দেশ এখন এই মুহূর্তে আছে ইন্ডিয়া। এখানে ন্যূনতম গণতান্ত্রিক রীতি নীতি কোনো কিছু কাজ করছে বলে আমার কাছে মনে হয় না। এই যে আমরা দেখেন না, আমরা গণতান্ত্রিক দেশ হওয়ার পর আমাদের এই ভূখণ্ড বাংলাদেশকে মুসলিম সংখ্যাধিক্যার কারণে সাম্প্রদায়িক বানিয়ে দিচ্ছে। এখন ইন্ডিয়াতে কি অবস্থা? 10 বছর সেন্ট্রাল গভর্নমেন্ট তো টু টার্মস তো কি বলে বিজেপি। ওয়েস্ট বেঙ্গল একমাত্র যারা ছিল রাজ্য, সেটি মানে বামফ্রন্টের পরে মমতা ব্যানার্জির দল ছিল, এখন সেটাও তারা দখল করে নিয়েছে। এখন যে জিনিসগুলো হচ্ছে, এই যে পুশিন, আরে আমাদের থেকে কোনো অংশে তো ভারতে কম মুসলমান নাই, তো মুসলমান আর বাঙালি হলেই সেটা আমার লোক, এটা তো ঠিক না। আমি তো সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, আমাদের ওই ট্রেন লাইনটাই তো ক্যালকাটা। আমাদের বাবা বা তাদের আগে দাদাদের শিক্ষাই তো ক্যালকাটা কেন্দ্রিক ছিল। আর এটাও ইতিহাস বলে যে আমাদের টাকায় কলকাতা তৈরি হয়েছে। এই বাংলার পাট বা অন্যান্য যে অর্থ, সে অর্থ, এই যে আমাদের বরিশালের শেরেবাংলা ফজলুল হক বেঙ্গলের প্রধানমন্ত্রী ছিলেন, তো হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী বেঙ্গলের প্রধানমন্ত্রী ছিলেন, তো সংখ্যাগরিষ্ঠের কারণে ভোটের মধ্য দিয়ে। তা আমি কেন এটা এই প্রসঙ্গগুলোর সামনে নিয়ে আনতে পারি? বাধ্য হয়ে বিভক্তি আসছে। কারুর ছায়া পড়ে কেউ যদি মানে কি বলে ওটাকে, না ছায়া পড়ছে বলে গঙ্গায় স্নান করতে হয়েছে, এতটা সাম্প্রদায়িক ছিল। মানে মুসলমানের কারোর ছায়া পড়ছে, এই জন্যে
ব্রাহ্মণ মানে এটা সাম্প্রদায়িক বক্তব্য। আমরা ওই 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 লাইনের মানুষ না, আমাদের রাজনীতিটাই ওর বাইরে। তারপরও আমি মনে করি ভারতের সঙ্গে যে সম্পর্ক, চীনের সঙ্গে সম্পর্ক, ভারতের সঙ্গে সম্পর্ক থাকবে না এটা আমি মনে করি না। জি, কিন্তু মানে আগের যে দৃষ্টিভঙ্গি, মানে ভারতকে এমন কিছু দিয়েছি, মানে ইরাকের গভর্নমেন্ট প্রধান বলছিল হ্যাঁ দিছেন বলে পালিয়েছেন, দিছেন বলে ওখানে আশ্রয় নিচ্ছেন। কিন্তু বাঙালি জাতির এই অংশের মানুষ কারোর কখনো শাসন এবং খবরদারি কখনো মেনে নিয়েছে এটা আমার কাছে মনে হয় না। মনে হয় না। জি, আলোচনা শেষ পর্যায়ে নূর খান আপনাকে দিয়ে শেষ করতে চাই। আমাদের পররাষ্ট্রনীতি মানে স্বাধীন পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিগত দিনে অনেক বাধ্যবাধকতা, অনেক জায়গায় দাসখতের কথা আমরা শুনেছি। এখন সে বিষয়টি কোথায়, কোন অবস্থায়, আজকে আলোচনা থেকে আমরা আসলে মানে সামারি কোন জায়গায় টানতে পারি? দেখেন, দুর্ভাগ্যজনক হচ্ছে যে মোদ্দা কথাটা আগে বলে নিই, সেটা হচ্ছে সবার সাথে শান্তিপূর্ণ সহ অবস্থান চাই, মর্যাদার সাথে। সেই জায়গার থেকে যদি বলতে হয় তাহলে দেখেন, ভারত নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে, কিন্তু আমাদের দেশের নির্বাচনে যেইভাবে নির্লজ্জের মতো তারা কাজ করেছে, এটাও তাদের মাথায় রাখতে হবে। আজকে পুশিনের নামে যে জিনিসগুলো হচ্ছে, আমরা তো আশঙ্কার মধ্যে আছি যে এই যে ভারতের যে মুসলমান হওয়ার কারণে, বাংলা ভাষাভাষী হওয়ার কারণে প্রায় 1 কোটি লোক, 90 লক্ষ প্লাস মানুষকে তারা ভোটের থেকে বাইরে রাখলো। এবং কয়দিন পরে শুনবেন যে এই সমস্ত লোকগুলোকেই বাংলাদেশে ফেরত পাঠানোর মানে বাংলাদেশে পুশিন করার একটা ষড়যন্ত্র তারা করতে পারে। এটা কেন এই কথাটা বলছি? পশ্চিমবাংলার রাজনীতিবিদরা, যারা নীতি নির্ধারক, এইবার যারা নির্বাচিত হয়েছেন, তাদের মুখের ভাষাগুলি খেয়াল করেন, সাংবাদিকদের মুখের ভাষা খেয়াল করেন, কিছু সাংবাদিক এইটা দিয়ে কিন্তু আমাদের ভিতর একটা অস্বস্তি জন্ম দিচ্ছে, আশঙ্কার জন্ম দিচ্ছে। এখন কার সাথে আমাদের সম্পর্ক হবে? যার সাথে আমার ব্যবসা হতে পারে, যার সাথে আমার শান্তিপূর্ণ অবস্থান হতে পারে। এবং সেই দিকে চীন বা মালয়েশিয়া বা আমেরিকা আমার তো কেউ শত্রু রাষ্ট্র না। আর প্রতিবেশী হিসাবে ভারতের সাথে সম্পর্ক যদি উন্নয়ন করা সম্ভব হয়, ভারত যদি সেই মর্যাদাপূর্ণ সম্পর্ক রাখতে চায়, বাংলাদেশ যাতে বাংলাদেশের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে বা কোনো বিষয়ে সে হস্তক্ষেপ না করে, যদি সে মনে করে, কারণ ভারতকে মনে রাখতে হবে, ভারত কিন্তু তার পার্শ্ববর্তী সবাইকে শত্রু রাষ্ট্র বানিয়ে ফেলেছে, সবার সাথে তার সম্পর্ক নষ্ট হয়েছে, বিনা কারণে কিন্তু হয়নি, ভারতের কারণেই কিন্তু এটা হয়েছে। এবং সেই ক্ষেত্রে বাংলাদেশকে যদি মনে করে আমরা নিজেরা কিছুটা দোষী, তা না হলে আমরা যেমন স্বামী স্ত্রীর সম্পর্ক বলছি, আমরা সব দিয়ে দিয়েছি বলেছি, এই যে আমাদের নীতি নির্ধারকদের যে এটা কি অবিবেচক সুলভ মন্তব্য, দৈন্যতা, এইটার কারণটাই তো একটা বড় কারণ ছিল। আদারওয়াইজ ভারতের পক্ষে এই পর্যায়ে নামা, মানে এই পর্যায়ে হস্তক্ষেপ করা অসম্ভব একটা ব্যাপার ছিল। এবং দেখেন, দিন শেষে তার রেজাল্টটা কিন্তু সবাই আমরা ভুগতেছি। আমাদের রাজনীতিবিদদের একটা অংশকে ভারতে আশ্রয় নিতে হচ্ছে পালিয়ে। ভারতের যতটুকু অবস্থান ছিল সেটা জিরোতে নেমে গেছে বাংলাদেশের মানুষের কাছে। এবং এটা তো তাদের কৃতকর্ম এবং আমাদের কিছু মানুষের কৃতকর্মের জন্য আজকে এই অবস্থা হয়েছে। হ্যাঁ, বর্তমান বিশ্বের কৌশলগত কারণে আপনার এখানে যেমন ব্যবসাটা যেমন দরকার, জাতীয় নিরাপত্তার বিষয়টা আরও বেশি গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি চীনে আগে যান, সেখানেও কোনো আপত্তি থাকে, এটা মানে এই সিদ্ধান্ত তো আমরা নেব যে আমরা কার সাথে কমফোর্ট ফিল করবো। এখন যদি ভারতের সাথে আমাদের সম্পর্ক ওই পর্যায়ে থাকতো, আসেন সেই পর্যায়ে নিয়ে আসেন, পুশিন টুসিন বন্ধ করেন, এগুলি নিয়ে আলোচনা করেন, তাহলে যে কারোর সাথেই সম্পর্ক ভালো হতে পারে। কিন্তু এখনকার বিশ্বে কিন্তু জাতীয় নিরাপত্তা এই বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। এবং সেই ক্ষেত্রে আমরা তো চাইবই যে এমন দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক থাকুক যাতে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে আমাদের বন্ধু হিসেবে তারা দাঁড়ায় যেতে পারে। কোনো অবস্থাতে আমরা কারোর সাথে শত্রুতা আমি চাই না। আমার কথা হচ্ছে, ভারত পার্শ্ববর্তী দেশ, অবশ্যই আমাদের বর্ডার সবচেয়ে বেশি তার সাথে সম্পর্ক। যদি এইখানে খুব ভালো দুই দেশের সাথে, দুই দেশের ভারতের মনে রাখা উচিত যে আমরা কেবলমাত্র তাদের উপর ডিপেন্ডেন্ট না, তারাও কিন্তু আমাদের উপর ডিপেন্ডেন্ট। এই জিনিসটা মনে রাখা উচিত। আমাদের এখান থেকে যে পরিমাণ বৈদেশিক মুদ্রা তারা নেয়, এটাও তাদের খেয়াল রাখা উচিত। কোড আনকোড
জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আমরা যেমন চিন্তিত, তাদেরও চিন্তা আছে। জি। সুতরাং সেই জায়গাটা তাদের বুঝে আমাদের সাথে সম্পর্ক, এবং আমরাও সেই জায়গাটা বুঝে তাদের সাথে সম্পর্ক। অসংখ্য ধন্যবাদ নূর খান, মাহমুদুর রহমান মান্না, শামসুজ্জামান দুদু এবং আবু রুস্তা, আপনাদের চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত গঠনমূলক আলোচনা আজকে আমরা করলাম বিএসআরএম গণতন্ত্র এখন অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন আজকের অনুষ্ঠান, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।